ক্লাস 11-এ ফার্স্ট সেমিস্টার এক্সাম কিন্তু আর বেশি দেরি নেই। আমি জানি না তোমরা কেমন পড়াশোনা করেছো। কেউ কেউ হয়তো খুব পড়াশোনা করেছো, কেউ হয়তো মিডিয়াম পড়াশোনা করেছো, কেউ হয়তো সেরকম পড়াশোনা করোনি। এবার বর্তমান সময়ে দাঁড়িয়ে তুমি নিজেই বুঝতে পারবে তোমার পরিস্থিতি কীরকম, তোমার এক্সামের জন্য কেমন প্রিপারেশন হয়েছে, সেটা একমাত্র তুমি নিজেই বুঝতে পারবে। এবার তোমরা পূর্ববর্তী দিনগুলোতে অর্থাৎ এর আগের দিনগুলোতে তোমরা কেমন এফোর্ট দিয়েছো তার ওপর ডিপেন্ড করছে কিন্তু তোমার আজকের পরিস্থিতি। সুতরাং তোমরা যদি আজকের দিনটাকে ঠিক করে নাও, আজ থেকে যদি পড়াশোনা করতে আরম্ভ করো, তাহলে পরবর্তী পরিস্থিতি তোমার হাতের মুঠোয় থাকবে। হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু পোষণ ক্লাসেস। আজকের ভিডিওতে আমরা ক্লাস 11 কেমিস্ট্রি পি ব্লক চ্যাপ্টার শুরু করব। তো দেখো, পি ব্লক চ্যাপ্টার যেটা আমরা পড়ব, পি ব্লক চ্যাপ্টার কিন্তু আমাদের ক্লাস 11-এও আছে এবং ক্লাস 12-এও আছে। এবার ক্লাস 11-এ আমাদের কি পড়তে হবে এবং ক্লাস 12-এ আমাদের কি পড়তে হবে সেটা আমি প্রথমে একটু বলে দিচ্ছি। দেখো, আমি এখানে লিখছি পি ব্লক। পি ব্লক যেটা আমরা পড়ব, সেই পি ব্লক হচ্ছে গ্রুপ 13 থেকে শুরু হবে, গ্রুপ 13 থেকে শুরু হবে এবং শেষ হবে গ্রুপ 18-এ, গ্রুপ 18-তে। দেখো, আমরা যদি ক্লাস 11-এর কথা বলি, ক্লাস 11, সেই ক্লাস 11-এ আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে গ্রুপ 13 আমরা পড়ব এবং গ্রুপ 14, এই দুটো আমাদের ক্লাস 11-এ কভার করতে হবে। ক্লাস 12-এ বাকিগুলো আছে। ক্লাস 12-এ আমাদের কী কী পড়তে হবে? আমাদের পড়তে হবে 15, 16, 17 এবং 18, এই চারটে গ্রুপ আমরা ক্লাস 12-এ পড়ব। ভিডিও শুরু করার আগে আমি যেটা বলবো সেটা হচ্ছে ক্লাস 11-এর গ্রুপ 13, গ্রুপ 14 অর্থাৎ পি ব্লক আমার একটা ভিডিওতে দেওয়া পসিবল না। হ্যাঁ, আমি টোটাল পি ব্লকটাতে আমি 4 থেকে 5টা ভিডিও বানাবো। 4 থেকে 5টা ভিডিওতে আমি টোটাল পি ব্লক কভার করে দেবো। প্রতিটা ভিডিওতে আমি পি ব্লক ডিটেলসে অ্যানালাইজ করব, ডিটেলসে ব্যাখ্যা দেবো এবং ডিটেলসে ব্যাখ্যা বলতে এক্সাম ওরিয়েন্টেড। এক্সামে কোন কোন টাইপের প্রশ্ন আসে সেটাও কিন্তু আমি এখানে বলে দেবো। এক্সামে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে সেটাও আমি এখানে বলবো। সুতরাং তোমরা যদি আমার এই ভিডিও দেখে তোমরা সমস্ত জিনিস খাতায় নোট করো, তাহলে তোমাদের পরীক্ষার রেজাল্ট অবশ্যই ভালো হবে। তোমাদের ফার্স্ট সেমিস্টারে যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো নিয়ে তোমাদের কোনো প্রবলেমও থাকবে না, আমি কথা দিচ্ছি। তো চলো শুরু করা যাক ক্লাস 11 কেমিস্ট্রি গ্রুপ 13। তো দেখো, আমরা গ্রুপ 13 এটাকে আমরা বলে থাকবো বোরন পরিবার। এটাকে আমরা বলবো বোরন পরিবার। আচ্ছা, কেন বোরন পরিবার বলবো? এই কারণে এটাকে বোরন পরিবার বলবো কারণ আমাদের বোরন থেকে শুরু হবে। দেখো, আমি এলিমেন্টগুলোকে লিখতে যাচ্ছি। প্রথমত কথা, আমরা প্রথমে লিখবো এখানে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম এবং থ্যালিয়াম। এটা কত 5, এটা কত 13, এটা কত 31, এটা হচ্ছে 49 আর এটা হচ্ছে আমাদের 81 নম্বরে আছে। কি করে জানবো স্যার? দেখো, বোরন 5 নম্বরে আছে, এটা আমরা সবাই জানি। এরপর আমাদের একটা নাম্বার তোমাদের মনে রাখতে হয়, সে 2, 8, 8, 18, 18, 32, এইভাবে আমরা মনে রাখি। এখানে 2 আর 8টাকে বাদ দিয়ে দাও। কোথা থেকে শুরু করব? 8 থেকে। তাহলে 5 থেকে 5-এর সঙ্গে 8 যোগ করো, তাহলে হবে 13। 13-র সঙ্গে কত যোগ করবো বলো? 18। বেশ, 18 হলো। 18-র সঙ্গে আবার কত যোগ করব? 18 হয়েছে। আবার 18-র সঙ্গে কত যোগ করব? 32। এগুলো যোগ করতে থাকবে, আমাদের এই পরমাণু ক্রমাঙ্কগুলো আমাদের মনে থেকে যাবে। এরপরে দেখব আমরা এই সমস্ত এলিমেন্টগুলোর ইলেকট্রনিক কনফিগারেশন অর্থাৎ ইলেকট্রন বিন্যাস। দেখো, তোমরা ইলেকট্রন বিন্যাস তো খুব ভালো করে শিখে গেছো এতদিন পর্যন্ত। দেখো, বোরনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2, 2s2, 2p1, কারণ 2 আর 2 4 রাখে 5। আচ্ছা, এখানে 1s2 এটা আমরা তুলে দেবো এবং তুলে দিয়ে আমরা কি লিখবো? হিলিয়াম, কারণ হিলিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 1s2। তাহলে আমি যদি ঠিক এইরকমভাবে আমরা অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম এদের ইলেকট্রনিক কনফিগারেশনগুলো লিখি, তাহলে আমরা প্রথমত ওই গ্রুপ 18-র যে নোবেল গ্যাসগুলো আছে সেই নোবেল গ্যাসগুলো আগে আমরা লিখে নেব। এটা হচ্ছে হিলিয়াম, এখানে হবে আমাদের নিয়ন, এটা হবে আর্গন, এটা হবে ক্রিপ্টন, এটা হবে আমাদের জেনন, Xe, জেনন। এবার কি লিখবো? এখানে আছে 2s2, 2p1, এটা হবে আমাদের 3s2, 3p1। আচ্ছা, এটা হবে আমাদের 4s2, 4p1। কিন্তু এখান থেকে গ্যালিয়াম থেকে আমাদের 3d অরবিটাল এখানে আমাদের প্রবেশ করবে এবং এটা হবে আমাদের 3d10।
ঠিক তেমনি এখানে হয়ে যাবে আমাদের 4d10 4s2 না হবে 5s2 5p1, আর এটা হবে আমাদের এটা 5s2 5p1, এটা হবে আমাদের 6s2 6p1। এখানে যেমন 4d আছে, এখানে হবে আমাদের 5d10, এবং এখানে আরেকটা আসবে, সেটা হচ্ছে যে f অরবিটাল 4f অরবিটাল, যেখানে থাকবে আমাদের 14টা ইলেকট্রন। এই হচ্ছে আমাদের গ্রুপ 13-এর যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলোর ইলেকট্রনিক কনফিগারেশন। তাহলে আমাদের গ্রুপ 13 যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলোর সাধারণ ইলেকট্রন বিন্যাস, যেটাকে আমরা বলবো জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন, আমি এখানে শর্টে লিখে রাখো ই বিন্যাস, সেটা হচ্ছে আমাদের ns2 np1। কেন ns2 np1 লিখলাম? এখানে দেখো 2s2 2p1, 3s2 3p1, 4s2 4p1, 5s2 5p1। তাহলে এগুলো কি হবে? ns2 np1। এটা হচ্ছে আমাদের সাধারণ ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস হয়ে গেলে এবার আমরা দেখব সেটা হচ্ছে ওই ব্যাসার্ধ, পারমাণবিক ব্যাসার্ধ বা আয়নিক ব্যাসার্ধ। আমরা লিখতে যাব পারমাণবিক ব্যাসার্ধ, পয়েন্ট করছি দেখো এখানে, পারমাণবিক ব্যাসার্ধ এবং আয়নিক ব্যাসার্ধ বা আয়নীয় ব্যাসার্ধ, আয়নীয় ব্যাসার্ধ। আচ্ছা, এবার প্রথমত একটা কথা বলি, তোমরা এটা ক্লাস 10 থেকে পড়ে এসছো। আমরা যদি গ্রুপ ওয়াইজ লেফট থেকে রাইটের দিকে যাই, মানে যদি এদিক থেকে এদিকে যদি যাই, একই পর্যায় বরাবর যদি লেফট থেকে রাইট আমরা মুভ করি, তাহলে আমাদের অ্যাটমিক রেডিয়াস, যেটাকে আমরা আর দিয়ে লিখে থাকি, সেটা কমতে থাকে। পারমাণবিক ব্যাসার্ধ বা আয়নিক ব্যাসার্ধ, এটাকে আমরা আর দিয়ে মেনশন করে থাকি, সাইজ ব্যাসার্ধ। আর যদি আমরা টপ টু বটম যদি হয়, ওপর থেকে যদি নিচে নামি, তাহলে ব্যাসার্ধ আমাদের বাড়তে থাকে। আচ্ছা, কেন ব্যাসার্ধ কমতে থাকে, কেন ব্যাসার্ধ বাড়তে থাকে সেটা তো আমরা জানি, তবুও আমি বলে দিচ্ছি। প্রথমত কথা, আগে আমি দেখছি দেখো লেফট টু রাইট। লেফট টু রাইট বলতে এখন আমরা পড়ছি গ্রুপ 13। এখন আমরা কি পড়ছি বলতো? এখন আমরা পড়ছি গ্রুপ 13, 13 নম্বর। এর আগে কি আছে? এর আগে আছে আমাদের গ্রুপ 2। এবার আমরা সবাই জানি গ্রুপ 2 এর এলিমেন্টগুলোর সাইজ বড় এবং গ্রুপ 13-এর এলিমেন্টগুলোর সাইজ ছোট। এবার কেন ছোট? এর কারণ হচ্ছে এটাই, আমরা যখন এদিক থেকে এদিকে যাব, আমরা যখন লেফট টু রাইট আমরা মুভ করব, বাম থেকে ডান দিকে যখন আমরা মুভ করব, তখন আমাদের ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কিন্তু আমাদের বাড়তে থাকে। ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বলতে কার্যকারী নিউক্লিয়াসের আধান আমাদের বাড়তে থাকবে, এবং কার্যকারী নিউক্লিয়াসের আধান যদি বাড়তে থাকে, তাহলে আমাদের শেষ কক্ষপথের ইলেকট্রনের ওপর নিউক্লিয়াসের একটা আকর্ষণ বল যেটা থাকবে, সেই ফোর্স অফ অ্যাট্রাকশন তোমাদের বাড়বে। তার মানে লাস্ট সেলের যে ইলেকট্রন আছে, ঠিক আছে, চলো আমি এখানে লিখে দিচ্ছি যে শেষ কক্ষের ইলেকট্রন এর ওপর নিউক্লিয়াসের আধান বাড়বে। আচ্ছা, এই বাড়ার ফলে আমাদের লেফট থেকে রাইটের দিকে গেলে, আমরা যদি এদিক থেকে ওদিকে মুভ করি, তখন আমাদের ব্যাসার্ধ কমে, এই দুটো কারণের জন্য। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে গ্রুপ 2 এর এলিমেন্টগুলোর সাইজ বড় এবং গ্রুপ 13-এর এলিমেন্টগুলোর, অর্থাৎ এইগুলোর সাইজ ছোট। এরপর আমরা দেখব টপ টু বটম, ওপর থেকে নিচে দিকে গেলে সাইজের কি পরিবর্তন হয়। তাহলে এটাকে আমরা এখন মুছে দিচ্ছি। ওপর থেকে নিচে, যেটাকে আমরা বলবো টপ টু বটম, ওপর থেকে নিচে যদি নামি, আমরা সবাই জানি যে পারমাণবিক ব্যাসার্ধ আমাদের বাড়তে থাকে। আচ্ছা, কেন পারমাণবিক ব্যাসার্ধ বাড়তে থাকে? কারণ ওপর থেকে যত আমরা নিচের দিকে আসি একটা নির্দিষ্ট গ্রুপ অনুযায়ী, তখন আমাদের একটা করে নতুন ইলেকট্রনের কক্ষপথ সেখানে অ্যাড হতে থাকে। সেই জন্য ওপর থেকে নিচে দিকে গেলে অ্যাটমিক সাইজ আমাদের ইনক্রিজ করে। তাহলে আমাদের অর্ডারটা কীরকম হওয়া উচিত সেটা আমি বলতে চাচ্ছি। এখানে আছে দেখো বোরন, ঠিক আছে, বোরনের থেকে বেশি হচ্ছে তোমার অ্যালুমিনিয়াম, তারপর হচ্ছে গ্যালিয়াম, তারপর হচ্ছে তোমার ইন্ডিয়াম, তার থেকেও বেশি হবে থ্যালিয়াম। এটা আমাদের হওয়া উচিত, কিন্তু এখানে একটা ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা হচ্ছে এইখানে, যে এখানে গ্যালিয়ামের থেকে অ্যালুমিনিয়ামের অ্যাটমিক সাইজ বা অ্যাটমিক রেডিয়াস হচ্ছে বেশি। এবার প্রশ্ন হলো কেন গ্যালিয়ামের সাইজ কমে গেল? তার কারণ হচ্ছে তোমার গ্যালিয়ামের এই যে 3d অরবিটালের উপস্থিতি। এই যে গ্যালিয়াম এর সাইজ কেন কম, ঠিক আছে, চলো এখানে লিখে দিচ্ছি। গ্যালিয়াম এর সাইজ কার তুলনায় কম? অ্যালুমিনিয়ামের তুলনায় কম, Al এর তুলনায়
তুলনায় কম। এর কারণটা কি? এর কারণ হচ্ছে এটাই যে গ্যালিয়ামের মধ্যে দেখো 3d অরবিটালের উপস্থিতি আছে। কারণ গ্যালিয়ামের মধ্যে যে 3d অরবিটাল আছে, অরবিটাল উপস্থিত, আর 3d অরবিটাল বা d অরবিটাল উপস্থিত থাকার জন্য আমরা সবাই জানি d অরবিটালের আবরণী প্রভাব কম। চলো এখানে লিখে দিয়েছি d এর আবরণী প্রভাব, যেটাকে আমরা বলবো স্ক্রিনিং এফেক্ট বা শিল্ডিং এফেক্ট, বাংলায় যেটাকে বলবো আবরণী প্রভাব। আবরণী প্রভাব হচ্ছে তোমার কম। আচ্ছা, আবরণী প্রভাব যদি কম হয় তাহলে লাস্ট কক্ষের যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলো নিউক্লিয়াস দ্বারা তীব্রভাবে আকর্ষিত হবে। আর লাস্ট কক্ষের ইলেকট্রনগুলো যদি তীব্রভাবে আকর্ষিত হয় তাহলে সাইজ কী হবে? সাইজ হয়ে যাবে ছোট। সেই কারণের জন্য গ্যালিয়ামের থেকে অ্যালুমিনিয়ামের সাইজ বড় এবং গ্যালিয়ামের সাইজ এখানে ছোট। ঠিক আছে, তার কারণটাকে আমি এখানে মেনশন করলাম। তাহলে আমাদের পারমাণবিক ব্যাসার্ধ বা আয়নীয় ব্যাসার্ধ আমাদের কমপ্লিট। এরপর আমরা যাব আয়নীভবন এনথালপি বা আয়োনাইজেশন এনার্জি। দেখো, আয়োনাইজেশন এনার্জি, যেটাকে আমরা শর্টকাটে কি বলবো? আইই, আয়োনাইজেশন এনার্জি। আগে আমরা এলিমেন্টগুলো লিখে ফেলি। প্রথমটা হচ্ছে তোমাদের বোরন, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, তারপর হচ্ছে ইন্ডিয়াম এবং তারপর হচ্ছে তোমাদের থ্যালিয়াম। আচ্ছা, যত আমরা ওপর থেকে নিচের দিকে নামি তত আমাদের সাইজ কী হবে? সাইজ হচ্ছে বাড়ে। আচ্ছা, সাইজ যদি বাড়ে তাহলে আয়োনাইজেশন এনার্জি কী হবে বলো তো? কমে। আয়োনাইজেশন এনার্জি কমে। আচ্ছা, কেন কমে? কারণ সাইজের সঙ্গে আয়োনাইজেশন এনার্জির হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে আমরা যদি এই আয়োনাইজেশন এনার্জির অর্ডারটা আমরা যদি এইভাবে এইভাবে যদি আমরা অ্যারেঞ্জ করি যে এখান থেকে এখানে কমতে থাকছে, তাহলে অর্ডারটা যদি আমি এইরকম লিখি, দেখো বোরন, ঠিক আছে, বোরন থেকে কম হচ্ছে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম থেকে কম হচ্ছে গ্যালিয়াম, তার থেকে কম হচ্ছে তোমাদের ইন্ডিয়াম এবং তার থেকে কম হচ্ছে তোমাদের থ্যালিয়াম। এটা হচ্ছে আমাদের ভুল, এটা এক্সপেরিমেন্ট করে দেখা গেছে যেটা, সেই অনুযায়ী আমি যদি গ্রাফটাকে এখানে আঁকি, ঠিক আছে, সেই গ্রাফটা হবে তোমাদের এই রকম। আচ্ছা, এটা তোমরা কোথায় পড়েছো বলো তো? এটা পড়েছো হচ্ছে তোমরা ওই পিরিয়ডিক টেবিলে পর্যায় সারণীতে এটা তোমরা পড়েছো। আচ্ছা, এখানে আমরা লিখবো, কি লিখবো? বোরন, তারপর লিখবো অ্যালুমিনিয়াম, তারপর লিখবো গ্যালিয়াম, তারপর লিখবো ইন্ডিয়াম, থ্যালিয়াম। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন দেয়। যাই হোক, আমি এই দিকে লিখতে যাব হচ্ছে তোমার আয়োনাইজেশন এনার্জি। আচ্ছা, তার মানে এদিক থেকে এদিকে আয়োনাইজেশন এনার্জি বাড়ছে। দেখো এখান থেকে এর মানে বোরনের আয়োনাইজেশন এনার্জি দেখো সব থেকে বেশি, বুঝতে পারলে? বোরনের আয়োনাইজেশন এনার্জি সব থেকে বেশি। তার থেকে একটু কম হচ্ছে থ্যালিয়াম, দেখতে এখানে থ্যালিয়ামের আয়োনাইজেশন এনার্জি আরেকটু কম। তার থেকে কম হচ্ছে তোমাদের গ্যালিয়াম, তার থেকে কম হচ্ছে তোমাদের অ্যালুমিনিয়াম, আর সব থেকে কম হচ্ছে তোমাদের ইন্ডিয়াম। আচ্ছা, তাহলে আমাদের অ্যাকচুয়াল অর্ডার কিন্তু এটা হবে না। তাহলে আমাদের অ্যাকচুয়াল অর্ডার কী হবে সেটা আমি এখানে লিখতে লাগবে। এখানে লিখছি দেখো, অ্যাকচুয়াল অর্ডার অফ আয়োনাইজেশন এনার্জি। আয়োনাইজেশন এনার্জির অরিজিনাল যে ক্রম, প্রথম হচ্ছে তোমাদের বোরন, ঠিক আছে, তার থেকে কম হচ্ছে তোমাদের থ্যালিয়াম, তার থেকে কম হচ্ছে গ্যালিয়াম, তার থেকে কম হচ্ছে অ্যালুমিনিয়াম এবং সব থেকে কম হচ্ছে তোমাদের ইন্ডিয়াম। বোঝা গেছে? আর যদি তোমরা এটাকে এখানে লেখো, কীভাবে লিখবে? এর থেকে মানে বোরন থেকে অ্যালুমিনিয়ামের কম এবং তারপর আবার এটা হবে এইরকম, হ্যাঁ, তারপর এটা হবে এইরকম এবং তারপর এটা হবে এইরকম। আচ্ছা, কেন এরকম হলো বলো তো? তার কারণ হচ্ছে এটা থেকে দেখে তোমরা এটাকে লিখলে এবং তারপর আমরা যদি এটাকে সাজাই, এটাকে আমরা এইরকমই পাবো। হয়েছে? বুঝতে পেরেছো? দেখো, এখন আমরা দেখব অক্সিডেশন স্টেট বা জারণ অবস্থা। এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন কিন্তু দেয়, ঠিক আছে? কি কি প্রশ্ন দেবে, কি কি শর্ট প্রশ্ন দেবে, আমরা এখানেই আলোচনা করব। দেখো, জারণ অবস্থা দেখতে আরম্ভ করো। আমরা প্রথমে কি দেখলাম? এদের যে সাধারণ ইলেকট্রন বিন্যাস, সাধারণ ই বিন্যাস দিয়ে লিখছি, যেটাকে আমরা বলবো জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন, সেটা হচ্ছে আমাদের NS2NP1। হয়েছে? NS2NP1 এটা হচ্ছে এদের সাধারণ ইলেকট্রন বিন্যাস। তাহলে এদের যোজ্যতা কক্ষে ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যা কত বলো তো? 3টি। ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা হচ্ছে তোমার 3টি। তার মানে এরা সবাই +3 অক্সিডেশন স্টেট বা +3 জারণ অবস্থায় প্রদর্শন করে। তাহলে আমি যদি লিখি সাধারণ মানে জেনারেল অক্সিডেশন স্টেট,
আমি শর্টে লিখলাম অক্সিডেশন স্টেট। অক্সিডেশন স্টেট মানে জারণ অবস্থা। এদের সাধারণ অক্সিডেশন স্টেট হচ্ছে তোমাদের +3, মানে সবাই +3 দেখায়। যেমন বোরন এখানে +3 দেখাবে, হয়েছে, অ্যালুমিনিয়াম +3 দেখাবে, গ্যালিয়াম +3 দেখাবে, ইন্ডিয়াম +3 দেখাবে, তারপর এও +3 দেখাবে। কিন্তু কিন্তু আমরা যত ওপর থেকে নিচের দিকে নামবো, তত আমাদের +3 অক্সিডেশন স্টেট দেখানোর প্রবণতা কমে। আবার বলছি, আমরা যত ওপর থেকে নিচের দিকে নামবো তত আমাদের +3 অক্সিডেশন স্টেট দেখানোর প্রবণতা কমে, ঠিক আছে, এবং +1 অক্সিডেশন স্টেট দেখানোর প্রবণতা বাড়ে। আচ্ছা, এর কারণটা কি? এর কারণ হচ্ছে তোমার ইনার্ট পেয়ার এফেক্ট। আমি আলোচনা করব, তার আগে তোমরা এটা দেখো। আচ্ছা, +1 কারা কারা দেখাবে? দেখো, এরা দেখাবে হচ্ছে +1, শেষের 3 জন হচ্ছে তোমার +1 প্রদর্শন করে। তাহলে আমরা এই জিনিসগুলো তোমরা যদি একটা জায়গাতে মানে একটা খাতার মধ্যে নোট করো, তাহলে তোমাদের এই সমস্ত জায়গা থেকে যদি যে প্রশ্নই আসুক না কেন তোমরা কিন্তু করে দেবে। প্রথমত কথা দেখো, লেখা আছে বোরন এবং অ্যালুমিনিয়াম এরা কিন্তু দুজন, ঠিক আছে, বোরন এবং অ্যালুমিনিয়াম এরা দুজন +3 দেখাবে, ঠিক আছে, অনলি মানে কি শুধুমাত্র +3 অক্সিডেশন স্টেট দেখাবে। আর কি দেখব? আর দেখব হচ্ছে গ্যালিয়াম এবং ইন্ডিয়ামের এদের মুখ্য জারণ অবস্থা হচ্ছে তোমাদের +3। এদের প্রাইমারি বা মুখ্য, চলো আমি এখানে মুখ্যই লিখছি, মুখ্য জারণ অবস্থা হচ্ছে তোমার +3, এটা গেল। আচ্ছা, আর কি দেখব? আর দেখব হচ্ছে থ্যালিয়ামের, ঠিক আছে, এটাকে TL, তাই তো, থ্যালিয়ামের মুখ্য জারণ অবস্থা কিন্তু +3 না, সেটা হচ্ছে আমাদের +1। আমাদের কিন্তু এটা মনে রাখতে হবে যে গ্যালিয়াম এবং ইন্ডিয়ামের মুখ্য জারণ অবস্থা +3, স্যালিয়ামের মুখ্য জারণ অবস্থা হচ্ছে +1। তাহলে আমরা যদি অর্ডারটা এবার জানতে চাই, মানে এর অর্ডার, +3 অর্ডার, তাহলে আমি এখানে লিখছি, দেখো, অর্ডার অফ +3 অক্সিডেশন স্টেট দেখতে পাচ্ছ তোমরা। এটা যদি আমরা জানতে চাই, দেখো, অ্যালুমিনিয়াম +3 কিন্তু খুব ভালো দেখায়, ঠিক আছে, তার থেকে কম দেখায় হচ্ছে তোমার গ্যালিয়াম +3, তার থেকে কম হচ্ছে তোমার ইন্ডিয়াম +3, তার থেকে কম হচ্ছে তোমার থ্যালিয়াম +3। আচ্ছা, এটা কি? এটা হচ্ছে আমাদের অক্সিডেশন স্টেটের তোমার স্টেবিলিটি। তাহলে এখানে আমার লিখে দেওয়া দরকার স্টেবিলিটি অফ অর্ডার অফ অক্সিডেশন স্টেট, মানে +3 অক্সিডেশন স্টেট। আবার আমি যদি এখানে অর্ডার অফ স্টেবিলিটি অফ +1 অক্সিডেশন স্টেট দেখতে চাই, যেটা আমাদের পরীক্ষায় দেয়, সেটা হচ্ছে গ্যালিয়াম, ইন্ডিয়াম এবং থ্যালিয়াম এর +1 অক্সিডেশন কে সব থেকে ভালো দেখায়, অক্সিডেশন স্টেট কে সব থেকে ভালো দেখায়? হচ্ছে তোমার থ্যালিয়াম। চলো এখানে লিখে দিচ্ছি, থ্যালিয়াম +1 সব থেকে ভালো দেখায়। তার থেকে একটু কম দেখায় হচ্ছে ইন্ডিয়াম +1, এবং তার থেকেও কম কে দেখাবে? গ্যালিয়াম। তাহলে এটা হচ্ছে আমাদের ওই +1 অক্সিডেশন স্টেটের যে স্টেবিলিটি, যে স্থায়িত্ব, তার হচ্ছে তোমার ক্রম। এরপর আমাদের ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন আছে। আচ্ছা দেখো, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি এখানে VVI লিখতে গেলাম, এখানেও আমি লিখতে গেলাম VVI, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, সেটা হচ্ছে থ্যালিয়াম কেন +3 থেকে কেন +1 দেখানোর প্রবণতা তোমার বেশি? +3 থেকে কেন +1 দেখায়, এটা আমি আলোচনা করব। তার আগে তোমরা এটা স্ক্রিনশট নাও। দেখো, এরপর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি লিখেছি, স্যালিয়ামের মুখ্য জারণ অবস্থা +1 কেন? এটা আমাদের যখন ছিল না, মানে ওই MCQ প্যাটার্নের প্রশ্ন হতো না, তখন কিন্তু এই ধরনের প্রশ্ন দিত যে থ্যালিয়ামের মুখ্য জারণ অবস্থা +1 কেন, এবং এগুলো ছিল ইম্পর্টেন্ট প্রশ্ন। যাই হোক, আমাদেরও কিন্তু এখনও কিন্তু যে MCQ প্যাটার্নের প্রশ্ন, সেখানে এই জায়গাগুলো থেকেই প্রশ্ন দেবে। দেখো, লক্ষ্য করা যাক, তার আগে জারক আর বিজারকের কনসেপ্ট আগে দেখো। তো ধরে নাও এখানে ধরো আছে A+ বা A++ বা A2+ কিছু একটা ধরো আছে, ধরো A3+ আমি লিখলাম। এখান থেকে ধরো A কি করলো, A+1 এ কনভার্ট হলো অথবা এতে কনভার্ট হলো,
কী করে হবে, এখান থেকে একে দুটো ইলেকট্রন এখানে গেইন করতে হবে, দুটো ইলেকট্রন এখানে গেইন করতে হবে, দুটো ইলেকট্রন নিতে হবে, নিলে এ প্লাসে কনভার্ট হবে। আচ্ছা, এ কেন দুটো ইলেকট্রন নিয়ে কেন এ প্লাসে গেল, কারণ কারণ এ থ্রি প্লাসের থেকে এ প্লাসের স্টেবিলিটি নিশ্চয়ই বেশি, স্টেবিলিটি বেশি, তাই তো এ থ্রি প্লাস থেকে এ প্লাসে কনভার্ট হলো, দুটো ইলেকট্রন গেইন করলো। আচ্ছা, ইলেকট্রন গ্রহণ করাকে মানে ওই লস অফ ইলেকট্রন লস করাকে আমরা বলে থাকি জারণ, আর গেইন অফ ইলেকট্রন গেইন করাকে আমরা বলে থাকি বিজারণ বা তোমার রিডাকশন। তার মানে এটা হলো আমাদের বিজারণ। আচ্ছা, কে বিজারিত হলো, এ থ্রি প্লাস এখানে বিজারিত হলো, আর যে বিজারিত হয়, যে নিজে বিজারিত হয় সে কিন্তু জারক পদার্থ। বুঝতে পেরেছো, এ নিজে বিজারিত হলো, সেই জন্য এ কী হবে, এ হবে আমাদের জারক পদার্থ। আশা করি বুঝতে পেরেছো কি বলতে চাইলাম, যে নিজে বিজারিত হয় সে অপরকে জারিত করে, আর অপরকে জারিত করে বলে সে হবে আমাদের বিজারক পদার্থ। এবার দেখো, যদি আমি টিএল এর কথা বলি, টিএল এটাও ঠিক এইরকমই। ধরে নাও টিএল থ্রি প্লাস আছে, টিএল থ্রি প্লাস বলতে ধরে নাও কোনো একটা সল্ট আছে, কোনো একটা সল্ট মানে কোনো একটা লবণ আছে, যে লবণের মধ্যে টিএল আছে থ্রি প্লাস অবস্থায়। সে কী করবে, সে প্রথমত কথা দুটো ইলেকট্রন গ্রহণ করবে, দুটো ইলেকট্রন গ্রহণ করার পর টিএল প্লাস ওয়ানে কনভার্ট হবে। আচ্ছা, টিএল প্লাস ওয়ানে কনভার্ট কেন হলো, কারণ এর স্টেবিলিটি বেশি, তার মানে স্টেবিলিটি কম, সেই জন্য এ নিজে কি হলো, নিজে বিজারিত হলো, তার মানে অপরকে কি করবে, জারিত করবে। তাহলে টিএল থ্রি প্লাস এক্ষেত্রে হবে তোমার জারক পদার্থ বলতে এটাকে আমরা বলে থাকি অক্সিডাইজিং এজেন্ট। আচ্ছা, এবার প্রশ্ন হলো স্যার এ কেন জারক পদার্থ। দেখো, এ কেন জারক পদার্থ, তার জন্য তোমাকে টিএল এর ইলেকট্রনিক কনফিগারেশন দেখতে হবে। কত নম্বরে আছে, 81 নম্বরে। ঠিক আছে, ইলেকট্রনিক কনফিগারেশন তো তোমরা প্রথমে দেখলে, এখানে কি ছিল তোমার জেনন, তারপর কি ছিল বলো 4F14 এটা ছিল, তারপর ছিল আমাদের 5D10, আচ্ছা 6S1, তারপর ছিল আমাদের 6P2 6S2 6P1 এটা আমাদের ছিল। আচ্ছা, এখানে দেখো এই যে এটা আছে F এবং D, আমি যদি শিল্ডিং এফেক্ট যদি আমরা দেখি, চলো আমি এই জায়গায় লিখতে থাকি শিল্ডিং এফেক্ট, ঠিক আছে, শিল্ডিংয়ের যে অর্ডারটা মানে স্ক্রিডিং এফেক্ট বা আবরণী প্রভাব যে ক্রম, সেটা হচ্ছে প্রথমত কথা এস, তারপর হচ্ছে পি, তারপর হচ্ছে ডি এবং তারপর হচ্ছে এফ। এখানে ডি এবং এফের শিল্ডিং এফেক্ট বা স্ক্রিনিং এফেক্ট বা আবরণী প্রভাব খুবই কম, ডি এবং এফের আবরণী প্রভাব খুবই কম। তাহলে এখানে ডি এবং এফের এটা হচ্ছে আমাদের পুওর শিল্ডিং এফেক্ট, এটাকে আমরা কি বলবো, পুওর শিল্ডিং এফেক্ট দেখায়। সেই কারণের জন্য এই 6s এর ইলেকট্রনকে, 6s এর মধ্যে থাকা দুটো ইলেকট্রনকে থ্যালিয়ামের নিউক্লিয়াস খুব জোরে আকর্ষণ করে, আর খুব জোরে আকর্ষণ করে বলে 6s2 এর যে ইলেকট্রন, এখানে যে দুটো ইলেকট্রন আছে সেই দুটো ইলেকট্রন বাইরে যায় না, মানে বন্ড গঠনে পার্টিসিপেট করে না। ঠিক আছে, তার মানে এখানে আমি লিখতে যাচ্ছি, দেখো তার ফলে কি হয়, 6s এর দুটি ইলেকট্রন, ঠিক আছে, বন্ড গঠনে পার্টিসিপেট করে না, ঠিক আছে, বন্ড গঠনে অংশগ্রহণ করে না। তার ফলে কি হয়, এই 6s এর মধ্যে দুটো ইলেকট্রন থেকেই যায়, যেটাকে আমরা বলবো ইনার্ট পেয়ার এফেক্ট। এটাকে আমরা কি বলবো, ইনার্ট পেয়ার এফেক্ট। খুব ইম্পর্টেন্ট যে টিএল কেন টিএল+1 অবস্থাতেই বেশি স্টেবল, তার কারণ হচ্ছে ইনার্ট পেয়ার এফেক্ট, নিষ্ক্রিয় ইলেকট্রন জোড় প্রভাব। তার ফলে কী হবে, 6s2 এর ইলেকট্রন বেরোবে না, বেরোবে কে, শুধুমাত্র এখান থেকে একটা ইলেকট্রন বেরিয়ে যাবে, এবং একটা ইলেকট্রন বেরিয়ে যাওয়ার পর টিএল+1 হবে। যদি দুটো বেরোতো, যদি এটার সঙ্গে এটাও বেরিয়ে যেত, তাহলে টিএল+3 হতো, এবং টিএল+3 থেকে টিএল+1 বেশি স্টেবল। সেই জন্য টিএল+3 যদি কোনো প্রকারে হয়েও থাকে, তাহলে সেটা টিএল+1-এ কনভার্ট হয়ে যায়। বোঝা গেছে। এখানে আর একটা ইম্পর্টেন্ট কথা আছে, সেটা হচ্ছে থ্যালিয়াম দেখলে যে ওই ইনার্ট পেয়ার এফেক্ট কিন্তু দেখাচ্ছে। থ্যালিয়ামের সঙ্গে সঙ্গে কি আর কেউ ইনার্ট পেয়ার এফেক্ট দেখায়? গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, শেষ তিনটে দেখো, গ্যালিয়াম, তারপর হচ্ছে তোমার ইন্ডিয়াম, তারপর হচ্ছে তোমাদের থ্যালিয়াম, এরা তিনজনাই তোমার ইনার্ট পেয়ার এফেক্ট
ইনার্ট পেয়ার এফেক্ট এরা দেখায়। আচ্ছা, কে দেখায় না? অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম ইনার্ট পেয়ার এফেক্ট দেখায় না, বুঝতে পারলে? আচ্ছা, তাহলে এই হলো আমাদের জারণ অবস্থা। আমাদের জারণ অবস্থা মোটামুটি কমপ্লিট। এই জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন দেয় এবং এগুলো খুব ইম্পর্টেন্ট জায়গা। চলো কয়েকটা শর্ট প্রশ্ন করা যাক। দেখো প্রথম প্রশ্ন হচ্ছে, একটা প্রশ্ন দেখো দেখানো হচ্ছে, দেখো দেওয়া হয়েছে গ্রুপ 13 মৌলগুলি +1 এবং +3 জারণ অবস্থা প্রদর্শন করে। +3 জারণ অবস্থার তুলনামূলক স্থায়িত্বের ক্রম। তো এগুলো তো করালাম, তাহলে এক্ষেত্রে কোনটা কারেক্ট হবে? অপশন নাম্বার বি হবে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। কারণ আমরা জানি ওপর থেকে নিচের দিকে গেলে +3 অক্সিডেশন স্টেট দেখানোর প্রবণতা কমে। আচ্ছা, দেখো একটা প্রশ্ন দেওয়া আছে যে নিচের ধাতুগুলির মধ্যে কোনটি নিষ্ক্রিয় জোড় প্রভাব প্রদর্শন করে না? এবার তোমরা এখনই কি দেখলে? তোমরা এখনই দেখলে যে এখানে লেখা আছে গ্যালিয়াম, ইন্ডিয়াম এবং থ্যালিয়াম ইনার্ট পেয়ার এফেক্ট, যেটাকে বাংলায় বলবো নিষ্ক্রিয় জোড় প্রভাব দেখায়। তাহলে দেখায় নাটাকে এক্ষেত্রে তোমাদের অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম দেখায় না এবং অ্যালুমিনিয়াম হবে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। তারপর দেখো একটা প্রশ্ন দেওয়া আছে গ্রুপ 13 মৌলগুলির প্রদর্শন করে, কি প্রদর্শন করে? +1 +3, অপশন নাম্বার সি হবে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। +1ও দেখায়, +3ও দেখায়। তারপর আর একটা প্রশ্ন আমি এখানে আলোচনা করছি, গ্রুপ 13 +1 জারণ অবস্থা স্থায়িত্ব বোঝানোর জন্য নিচের কোন ক্রমটি সঠিক? +1 বলেছি কিন্তু, হ্যাঁ। তাহলে +1 জন্য কী হবে? অপশন নাম্বার এ হবে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার, হবে গ্যালিয়াম, তার থেকে বেশি হচ্ছে ইন্ডিয়াম এবং তার থেকে বেশি হবে তোমার থ্যালিয়াম। গ্যালিয়াম তার থেকে বেশি ইন্ডিয়াম, তার থেকে বেশি থ্যালিয়াম, কারণ ওপর থেকে নিচে +1 দেখানোর প্রবণতা তোমার বাড়ে। হয়েছে? বুঝতে পেরেছ? এরপর আমরা দেখব গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, তড়িৎ ধনাত্মক চরিত্র, এগুলো দেখো। এখন আমরা দেখব যে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক এবং তড়িৎ ধনাত্মক চরিত্র। তড়িৎ ঋণাত্মক না, তড়িৎ ধনাত্মক লেখা আছে, ইলেকট্রো পজিটিভিটি। আচ্ছা, গলনাঙ্কটাকে আমি এখানে লিখতে যাবো মেল্টিং পয়েন্ট, এমপি দিয়ে লিখবো। স্ফুটনাঙ্কটাকে আমি এখানে বিপি দিয়ে লিখবো, বয়েলিং পয়েন্ট। আর তড়িৎ ঋণাত্মকটাকে, তড়িৎ ঋণাত্মক না, তড়িৎ ধনাত্মক, এটাকে আমরা ইলেকট্রো পজিটিভিটি, ঠিক আছে, ইলেকট্রো পজিটিভিটি বলা হয় এটাকে। আচ্ছা, প্রথমত কথা আগে আমরা দেখবো গলনাঙ্ক। গলনাঙ্ক এগুলো একটু মনে রাখবে যে বোরন থেকে এই যে গ্যালিয়াম আছে, বোরন থেকে গ্যালিয়াম পর্যন্ত আমাদের মেল্টিং পয়েন্ট তোমার কমে, ঠিক আছে, এগুলো একটু খাতায় নোট করে রাখো। আর ইন্ডিয়াম থেকে থ্যালিয়াম, ঠিক আছে, এই শেষের দিকটায় তোমার কী হবে? মেল্টিং পয়েন্ট তোমার বাড়ে, মেল্টিং পয়েন্ট তোমার বাড়বে, বোঝা গেছে? আচ্ছা, তাহলে এটা গেল আমাদের মেল্টিং পয়েন্ট। আর যদি স্ফুটনাঙ্ক বলি, বয়েলিং পয়েন্ট, ওপর থেকে নিচের দিকে, ঠিক আছে, মানে একবারে বোরন থেকে পরপর আমাদের স্ফুটনাঙ্ক অর্থাৎ বয়েলিং পয়েন্ট এখানে হ্রাস পায় বা কমে, বয়েলিং পয়েন্ট কমে। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? এই পর্যন্ত যদি ক্লিয়ার হয়ে যায়, এরপর আমরা দেখব তড়িৎ ধনাত্মক চরিত্র। দেখো ভালো করে, তড়িৎ ধনাত্মক চরিত্র হচ্ছে যে বোরন থেকে অ্যালুমিনিয়াম পর্যন্ত ইলেকট্রো পজিটিভিটি বা তড়িৎ ধনাত্মকতা। চলো পুরোটা লিখি, তড়িৎ ধনাত্মকতা হচ্ছে বাড়ে। আর গ্যালিয়াম থেকে ইন্ডিয়াম পর্যন্ত তড়িৎ ধনাত্মকতা কমে, তড়িৎ ধনাত্মকতা তোমার কমে, বোঝা গেল এই পর্যন্ত? আচ্ছা, এরপর দেখো এখান থেকে আমাদের কি প্রশ্ন আসতে পারে। প্রথমত কথা প্রশ্ন আসতে পারে যে তড়িৎ ধনাত্মকতার অর্ডার অফ ইলেকট্রো পজিটিভিটির অর্ডার কী হবে? দেখো বোরনের থেকে অ্যালুমিনিয়ামের বেশি, তাহলে তড়িৎ ধনাত্মকতার অর্ডারটাকে আমি এখানে লিখতে যাচ্ছি। দেখো বোরন আছে, ঠিক আছে, এর থেকে এটা বেশি, তাহলে বোরনের থেকে অ্যালুমিনিয়ামের বেশি। আচ্ছা, তারপর এই দিক থেকে এটা কমে বলেছে, হ্যাঁ, তার মানে এই যে গ্যালিয়াম, বুঝতে পারছো, গ্যালিয়ামের থেকে কমছে হচ্ছে তোমার ইন্ডিয়াম, ঠিক আছে, ইন্ডিয়ামের থেকে কম হচ্ছে তোমার থ্যালিয়াম, আর এইটা হবে এইরকম, তাই তো? তাহলে এটা তড়িৎ ধনাত্মকতার অর্ডার লিখেছি, এটা আমি লিখেছি তড়িৎ ধনাত্মকতার অর্ডার। আর কি কি ইনফরমেশন লাগবে আমাদের দেখো, এই যে লেখা আছে বোরন, চলো এখানে লিখতে যাচ্ছে, হ্যাঁ, এই যে লেখা আছে বোরনটা হচ্ছে এখানে একটা অধাতু। আচ্ছা, অধাতু এবং হচ্ছে এটা তড়িতের, মনে রাখবে এটা তড়িতের কুপরিবাহী, তার মানে এটা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে না, ইলেকট্রিক পরিবহন মানে তড়িৎ পরিবহন করে না। আচ্ছা, আর কি জানি, আর হচ্ছে তোমার অ্যালুমিনিয়াম, এখানে হচ্ছে তোমার ধাতু। আচ্ছা, যদি ধাতু হয়
তাহলে এটা তড়িৎ পরিবহন করতে পারে, মানে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে। তাহলে তড়িতের সুপরিবাহী আমি লিখব, সুপরিবাহী। এই যে স্টেটমেন্টগুলো আমি লিখছি, বুঝতে পারছো, এই প্রত্যেকটা স্টেটমেন্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, আর প্রশ্ন আসতে পারে যে গ্রুপ 13-এর যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলোর মধ্যে ঠিক আছে হাইয়েস্ট মেল্টিং পয়েন্ট কার, হাইয়েস্ট মেল্টিং পয়েন্ট অফ গ্রুপ 13 এর অ্যান্সার হবে হচ্ছে তোমার বোরনের মেল্টিং পয়েন্ট এখানে সব থেকে বেশি। এবার প্রশ্ন আছে কারণ হচ্ছে তোমার এটাই যে বোরন সমযোজী পলিমার হিসাবে অবস্থান করে। কি হচ্ছে বোরন কি হিসাবে, সমযোজী পলিমার হিসাবে অবস্থান করে, পলিমার হিসাবে থাকে লিখে দিলাম। আচ্ছা বেশ হয়েছে। তাহলে আমাদের মোটামুটি একটা আমরা দেখলাম, বোঝা গেল। আচ্ছা, একটা যদি দেখা হয়ে যায়, এরপর আমাদের দেখতে হবে গ্যালিয়ামের মেল্টিং পয়েন্ট। এই যে গ্যালিয়াম দেখতে পাচ্ছ, গ্যালিয়ামের মেল্টিং পয়েন্টটাকে আমরা দেখব। দেখো, এরপর আমরা একটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন আমি এখানে লিখছি, দেখো ইনফো, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন আমি এখানে লিখতে যাচ্ছি। গ্যালিয়ামের মেল্টিং পয়েন্ট হচ্ছে 303 কেলভিন, আর বয়েলিং পয়েন্ট হচ্ছে 2676 কেলভিন। তার মানে মেল্টিং পয়েন্ট আর বয়েলিং পয়েন্টের মধ্যে দেখো কতটা গ্যাপ আছে, অনেকটা গ্যাপ আছে কিন্তু। হ্যাঁ, তুমি এটা থেকে এটা বিয়োগ করে দেখো ডিফারেন্টটা কতটা ডিফারেন্স আছে। আচ্ছা, এই বিস্তৃত সীমার মধ্যে এখান থেকে এখানকার যে গ্যাপ সেটা অনেকটা বেশি, সেই জন্য এই বিস্তৃত সীমার মধ্যে গ্যালিয়াম তরল অবস্থায় থাকে। গ্যালিয়াম কী হবে, গ্যালিয়াম লিকুইড অবস্থায় থাকে, লিকুইড অবস্থায় থাকে বলে এটাকে আমরা সামার লিকুইড বলে থাকি। ঠিক আছে, গ্যালিয়ামকে আমরা কি বলে থাকি বলো তো, গ্যালিয়ামকে আমরা বলে থাকি সামার লিকুইড। কেন আমরা গ্যালিয়ামকে সামার লিকুইড বলে থাকি, কারণ এখান থেকে এখানকার মধ্যে যে গ্যাপ আছে সেই গ্যাপের মধ্যে গ্যালিয়াম লিকুইড অবস্থায় থাকে, তরল অবস্থায় থাকে। সেই কারণের জন্য আমরা গ্যালিয়ামকে আমরা থার্মোমিটারে আমরা ইউজ করে থাকি। আমরা কোথায় ইউজ করে থাকি, থার্মোমিটারে। আচ্ছা, থার্মোমিটারে আমরা কিভাবে ইউজ করব, মানে কেন ইউজ করব, কারণ যখন আমরা এমন থার্মোমিটার যার সাহায্যে উচ্চ মানে হাই টেম্পারেচার যখন আমরা মেজার করব, হাই টেম্পারেচার যখন আমরা পরিমাপ করব, তখন সেই থার্মোমিটারে আমরা গ্যালিয়ামকে রাখা হয়। আচ্ছা, আর একটা কি আছে, আর একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে গ্যালিয়ামকে যখন আমরা কোটিং করে দেবো, গ্যালিয়াম যখন সলিডে কনভার্ট হয়, সলিড হয়ে গেলে এর আয়তন বৃদ্ধি পায়। ঠিক আছে, সলিড হয়ে গেলে ঠিক আছে গ্যালিয়ামের আয়তন কীভাবে বাড়ে। ঠিক আছে, গ্যালিয়াম যখন সলিড অবস্থায় হয়ে যায়, এটাও একটা প্রশ্ন আছে। যেমন প্রশ্ন হয়, ধরো কোটিনি ভবনের ফলে আয়তন বৃদ্ধি পায় নিচের কোনটি, অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে গ্যালিয়াম। আচ্ছা, আর কি ইনফরমেশন, গ্যালিয়ামকে আমরা আয়না প্রস্তুতিতে ব্যবহার করে থাকি। কি প্রস্তুতিতে, আয়না যখন আমরা প্রস্তুতি করব, আয়না প্রস্তুতিতে এটা ইউজ করে থাকি। আচ্ছা, কেন আমরা আয়না প্রস্তুতিতে ব্যবহার করে থাকি আগে সেটা বলো। কারণ গ্যালিয়ামের মধ্যে প্রতিফলন খুব ভালো, মানে গ্যালিয়াম খুব ভালো প্রতিফলন করতে পারে, আলোর প্রতিফলন ঘটাতে পারে, সেই জন্য আমরা গ্যালিয়ামকে আয়না প্রস্তুতিতে ব্যবহার করে থাকি। তো তোমরা সব কিছু কিন্তু খাতায় নোট করবে, খাতায় লিখবে। নিজের হাতে লিখে যদি প্র্যাকটিস করো তাহলে সেটা তোমাদের মনে রাখার পক্ষে, মানে মনে রাখার জন্য খুবই সুবিধা। নিজে হাতে লেখো, নিজে প্র্যাকটিস করো, বারবার প্র্যাকটিস করো, এমসিকিউ প্রচুর সলভ করো, যেন একটা এমসিকিউ তোমাদের হাত থেকে যেন বেরিয়ে না যায় ফার্স্ট সেমিস্টারে। দেখো, এরপর আমরা দেখব ঘনত্ব বলতে ডেনসিটির কথা বলা হয়েছে। দেখো, ডেনসিটি সমান আমরা একটা সূত্র জানি, ডেনসিটি সমান ভর বাই আয়তন, m/v। আচ্ছা, এখানে আমরা সূত্র থেকে বুঝতে পারছি m যদি বাড়ে তাহলে d বাড়বে, এবং v যদি বাড়ে তাহলে এখানে d কমবে। এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এখানে m আর d সমানুপাতিক সম্পর্ক, d আর v ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাই জন্য এইরকম চেঞ্জেস দেখা যায়। এবার তোমরা গ্রুপ 13 এলিমেন্টগুলোর যদি ওপর থেকে নিচের দিকে নামো, তাহলে m বলতে এখানে পারমাণবিক ভরের কথা বলা হয়েছে, তাহলে ওপর থেকে নিচের দিকে যখন নামো তখন পারমাণবিক ভর বাড়ে। আচ্ছা, পারমাণবিক ভর যদি বাড়ে তাহলে ঘনত্ব মানে ডেনসিটি কী হবে, বাড়বে। আচ্ছা, ওপর থেকে নিচের দিকে নামলে ভিও তো বাড়ে,
ভিও তো বাড়ে, ভি বলতে পরমাণুর সাইজ, ভি বলতে এখানে সাইজের কথা বলা হয়েছে, বুঝতে পেরেছো? তাহলে সাইজও বাড়ে, তাহলে সাইজ যদি বাড়ে তাহলে ডেন্সিটি কমবে, কারণ এখানে আমরা সেটাই দেখলাম। এবার এম এবং ভি এর মধ্যে যদি আমরা কম্পেয়ার করি, একজনা ঘনত্ব বাড়াতে চাই এবং একজনা ঘনত্ব কমাতে চাই, তাহলে এই দুটোর মধ্যে আমরা কোনটাকে দেখব? দেখো এখানে একটা ইনফরমেশন আমি লিখতে যাচ্ছি, ভালো করে বুঝবে যে গ্রুপ 13-এর যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলোর মধ্যে এফ এবং ডি অরবাইটাল আছে, এফ এবং ডি অরবাইটাল আছে। এফ এবং ডি অরবাইটাল থাকার ফলে তার ফলে এখানে স্ক্রিনিং এফেক্ট বা শিল্ডিং এফেক্টের পরিমাণ বেশি হয়। কি বললাম? শিল্ডিং এফেক্ট, শিল্ডিং এফেক্ট এখানে হাই হয়। আচ্ছা, শিল্ডিং এফেক্ট হাই হয় বলে এর সাইজ অতটা বাড়ে না যতটা বাড়া দরকার। সেই জন্য আমি এখানে কি বলতে পারি যে ভি এর উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটে না, উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটে না, যতটা বাড়া দরকার ততটা বাড়ে না। সেই জন্য ভি এখানে ডোমিনেটিং ফ্যাক্টর নয়, সেই জন্য আমরা এমকে দিয়ে চেক করব। তাহলে এক্ষেত্রে আমাদের এম হবে এখানে ডোমিনেটিং ফ্যাক্টর, ডোমিনেটিং ফ্যাক্টর। আচ্ছা, ডোমিনেটিং ফ্যাক্টর মানে কি? ডোমিনেটিং ফ্যাক্টর হলো এমন ফ্যাক্টর যে ফ্যাক্টরের প্রাধান্য বেশি। এখানে এম এবং ভি এর মধ্যে এম হলো ডোমিনেটিং ফ্যাক্টর, অর্থাৎ এম এর প্রাধান্য বেশি, ভি এর প্রাধান্য কম। কেন কম? এটার জন্য। সেই জন্য আমরা এমকে দেখে চেক করব, ভিকে দেখে আমরা চেক করব না। অর্থাৎ ওপর থেকে নিচে দিকে নামলে ডেন্সিটি কী হবে? ডেন্সিটি বাড়বে। তাহলে এর ডেন্সিটির অর্ডার কী হবে? দেখো, এটার থেকে এটার ডেন্সিটি বেশি, তার থেকে এর ডেন্সিটি বেশি, তার থেকে এর বেশি এবং তার থেকে এর বেশি। বুঝতে পেরেছো? তাহলে আমাদের ঘনত্ব কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা দেখব রাসায়নিক ধর্ম, অর্থাৎ গ্রুপ 13 যে এলিমেন্টগুলো আছে সেই গ্রুপ 13 এলিমেন্টের রাসায়নিক ধর্ম। ওকে, দেখো তাহলে কেমিক্যাল প্রপার্টি বা রাসায়নিক ধর্ম। দেখো প্রথমত আমরা দেখব বায়ুর সাথে বিক্রিয়া। তাহলে এখানে আমি লিখছি, দেখো এম, এখানে এম বলতে কাকে বোঝানো হচ্ছে? গ্রুপ 13-এর যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলোকে আমরা এখানে এম বলে প্রকাশ করছি। আচ্ছা, এরা কোন অবস্থায় রয়েছে? সলিড মানে কঠিন অবস্থায় রয়েছে। এটা কার সঙ্গে রিয়াকশন করছে? এরা রিয়াকশন করছে ধরো O2-র সঙ্গে রিয়াকশন করছে, বায়ুর সাথে রিয়াকশনটা না এমনি হয় না। এখানে তোমাকে হাই টেম্পারেচার অর্থাৎ উচ্চ তাপমাত্রায় ইউজ করতে হয়। যদি ইউজ করি তাহলে এখানে আমাদের M2O3 গঠন করবে এবং এটা হচ্ছে আমাদের সলিড। এখানে M2O3 বলতে, আচ্ছা এম আর ও, এখানে অক্সিজেনের যোজ্যতা -2, এম এর যোজ্যতা হচ্ছে +3, বোঝা গেল? তাহলে এখানে 3টে নিচে আসবে আর 2টা এখান থেকে এখানে আসবে। তাহলে কী হবে? এখানে আসবে তোমার M2 আর এখানে হবে O3, তাহলে M2O3। বুঝতে পেরেছো? তাহলে এই হলো আমাদের অক্সাইড। কি ধরনের অক্সাইড? 3টে অক্সিজেন আছে, ট্রাই অক্সাইড। তার মানে এখানে ট্রাই অক্সাইড তৈরি হয়ে গেছে। এবার এখানে এম বলতে কারা? আমি এখনই বললাম, এখানে এম বলতে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, স্যালিয়াম। বুঝতে পেরেছো? এরা। এবার এই যে ট্রাই অক্সাইড গঠিত হয়েছে, এই ট্রাই অক্সাইডগুলোকে আমরা জলের সাথে রিয়াকশন করব। ধরো এখানে আমি লিখছি, দেখো M2O3, এটা একটা ট্রাই অক্সাইড। এর সঙ্গে আমরা কার রিয়াকশন করলাম? জলের রিয়াকশন যদি করি তাহলে এখানে যেটা উৎপন্ন হবে সেটা হবে MOH3। এখানে এম বলতে কারা কারা হতে পারে? ওই এরাই হবে, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, এরাই এম এর জায়গায় বসবে। আচ্ছা, এখন আমরা এই M2O3, এই ট্রাই অক্সাইড এবং MOH এদের তোমার ক্যারেক্টার আমরা দেখব, আচ্ছা, এই জায়গাটা আমি একটু মুছে দিচ্ছি। প্রথমত কথা দেখো, আমরা দেখব হচ্ছে M2O3, এটাকে আগে লক্ষ্য করো। দেখো এখানে আমি পয়েন্ট করছি M2O3। আচ্ছা, এটা একটা পার্ট আছে, আর ঠিক এই সাইডে আমি লিখছি, দেখো MOH3। দেখো এখানে M2O3 দেখতে পাচ্ছ? দেখো M2O3 বলতে এম এর জায়গায় কে আসতে পারে? ফার্স্ট আসতে পারে তোমার বোরন, ঠিক আছে, তাহলে এটা হবে তোমার B2O3, এটা একটা গেল। আচ্ছা, আর কি আসবে? বোরন, অ্যালুমিনিয়াম, Al2O3, গ্যালিয়াম, Ga2O3, তারপর হচ্ছে তোমার ইন্ডিয়াম, In2O3, তারপর হচ্ছে তোমার থ্যালিয়াম, তাই তো? তার মানে এইটা হলো। আচ্ছা, এগুলো হলো আমাদের ট্রাই অক্সাইড। এরপর আমরা দেখব ওই MOH। এম বলতে ওই একই আসবে সব এমের জায়গায়। প্রথমে আসবে দেখো বি, তারপর আসবে OH3, তার ঠিক নিচে আসবে AlOH3, তার ঠিক নিচে আসবে GaOH3, তার ঠিক নিচে আসবে
NiNOH হোল থ্রাইস এবং একবারে নিচে TlOH হোল থ্রাইস। দেখো এখানে আমাকে কী কী জিনিস লক্ষ্য রাখতে হবে। এখানে এই যে B2O3 আর BOH এইটা হচ্ছে তোমার অ্যাসিডিক ক্যারেক্টার। অ্যাসিডিক বলতে এখানে আমলিক লিখছি, অ্যাসিডিক বলতে আমি এখানে লিখলাম আমলিক, ঠিক আছে। আচ্ছা এই যে এটা এই দুটো আর এখানকার এই দুটো এরা হচ্ছে তোমার উভয়ধর্মী ক্যারেক্টার। উভয়ধর্মী মানে অ্যাসিড ধর্মও আছে ক্ষার ধর্মও আছে। এই যে এটা আর এটা এরা দুজনেই হচ্ছে তোমার ক্ষারধর্মী, ঠিক আছে, বা ক্ষারকীয় লিখতে পারি। একবারে নিচেরটা হবে তীব্র ক্ষারকীয়, একবারে নিচেরটা কি হবে তীব্র ক্ষারকীয়, দেখতে পাচ্ছ হয়েছে, বুঝতে পেরেছ। এরপর আমাদের এই যে BOH হোল থ্রাইস এটাকে আমরা কিভাবে লিখে থাকি দেখো। দেখো এখানে H আছে তিনটে, H আছে তিনটে আর O আছে তিনটে, তাহলে এখানে আমি লিখলাম HBO3। এটাকে বলা হয় আমাদের বোরিক অ্যাসিড, এটাকে আমরা কি বলে থাকবো বোরিক অ্যাসিড, এটাকে আমরা বলবো বোরিক অ্যাসিড, বুঝছে। আচ্ছা এটা কি আরহেনিয়াস অ্যাসিড না, এটা হচ্ছে আমাদের লুইস অ্যাসিড। এই যে এটাকে বলা হচ্ছে আমাদের লুইস অ্যাসিড। আচ্ছা লুইস অ্যাসিড মানে কি, লুইস অ্যাসিড হচ্ছে সেই অ্যাসিড যারা লোন পেয়ার তোমার নেয়, যারা অন্য কারোর কাছ থেকে লোন পেয়ার নেয় তাদেরকে আমরা কি বলে থাকবো লুইস অ্যাসিড, বোঝা গেছে। আচ্ছা আর কী কী ইনফরমেশন আমাদের দরকার সেই ইনফরমেশনগুলো আমি এখানে লিখতে যাচ্ছি। দেখো ইনফরমেশন আমাদের আছে এই যে B2O3 দেখতে পাচ্ছ, এখানে যে এতগুলো অক্সাইড আছে এই এতগুলো অক্সাইডের মধ্যে শুধুমাত্র B2O3 এটা ক্ষারের সাথে রিয়াকশন করে। চলো এখানে লিখছি, ঠিক আছে, B2O3, ঠিক আছে, শুধুমাত্র ক্ষারের সাথে রিয়াকশন করে, শুধুমাত্র, ঠিক আছে, ক্ষারের সাথে রিয়াকশন করে, হয়েছে। দেখো কীভাবে ক্ষারের সাথে রিয়াকশন করবে, দেখো আমি এখানে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি লিখলাম ধরো B2O3 কার সাথে রিয়াকশন করছে NaOH, এটার সঙ্গে রিয়াকশন করলো, রিয়াকশন করে কি উৎপন্ন করলো, এটা উৎপন্ন করলো NaBO2, তার সঙ্গে সাইড প্রোডাক্ট হিসাবে ওয়াটার, জল এখানে উৎপন্ন করলো। এই যে এটা তৈরি হলো যে NaBO2, এটাকে আমরা বলে থাকি সোডিয়াম মেটাবোরেট। কি বলবো এটাকে, সোডিয়াম মেটাবোরেট, বুঝতে পারছো লেখা। আচ্ছা এখান থেকে আর কি প্রশ্ন আসে দেখো, আর প্রশ্ন আসবে এই যে Al2O3 দেখতে পাচ্ছ এখানে Al2O3 এটাকে আমরা বলবো অ্যালুমিনা। যদি আমরা কেলাস আকার Al2O3 নিই, দেখো যেটা লিখলাম খুব ইম্পর্টেন্ট, কি লিখেছি দেখো, কেলাস আকার Al2O3 অনেকগুলি রূপে অবস্থান করে, যার একটিকে বলে কোরান্ডাম, যার একটিকে আমরা কি বলে থাকবো কোরান্ডাম। তো কোরান্ডাম কি বুঝতে পেরেছো। আচ্ছা আর এর একটা ইনফরমেশন তোমরা লিখে রাখবে, এই যে কোরান্ডাম আমি লিখলাম এটি অত্যন্ত শক্ত ক্ষয়কারী ঘর্ষক পদার্থ, খুব ইম্পর্টেন্ট। কোরান্ডাম কিরম পদার্থ, শক্ত ক্ষয়কারী ঘর্ষক পদার্থ। তো যে জায়গা থেকে তোমাদের প্রশ্ন দেয়া হবে, তোমাদের শর্ট প্রশ্ন দেওয়া হবে, সব জায়গাগুলো ডিটেলসে আলোচনা করা হচ্ছে। তোমরা সব কিছু তোমরা খাতায় কিন্তু নোট করবে। দেখো একটা প্রশ্ন দেখে নাও, দেখো লেখা আছে নিচের কোনটি জলের উপস্থিতিতে অম্ল ধর্ম প্রদর্শন করে, চারটে অপশন তোমাদের দেওয়া আছে। এবার তোমরা এখনই করলে জলের উপস্থিতিতে অম্ল ধর্ম কে প্রদর্শন করে, এই যে এটা BOH হোল থ্রাইস, এই যে এটা কি, এটা তো আম্লিক, এখনই তো পড়ালাম, এটা হচ্ছে তোমাদের আম্লিক। তো জলের উপস্থিতিতে অম্ল ধর্ম প্রদর্শন করে এই BOH হোল থ্রাইস। দেখো এরপর আমরা দেখব নাইট্রোজেনের সাথে বিক্রিয়া। এবার আমাদের যেটা আছে, ঠিক আছে, বোরন, ঠিক আছে, অ্যালুমিনিয়াম, হ্যাঁ, গ্যালিয়াম, তারপর ইন্ডিয়াম, তারপর থ্যালিয়াম। এর মধ্যে এই যে গ্যালিয়াম, ইন্ডিয়াম এবং থ্যালিয়াম এরা তিনজন নাইট্রোজেনের সাথে কোনো রিয়াকশন করে না। এখানে আমি লিখছি দেখো নো রিয়াকশন, কোনো রিয়াকশন করে না। তাহলে রিয়াকশন করে কে, এই যে বোরন করে। বোরন কি করবে, নাইট্রোজেনের সাথে রিয়াকশন করবে, রিয়াকশন করার পর Bn, এটাকে আমরা বলবো বোরন নাইট্রাইট, এটা উৎপন্ন করে, ঠিক আছে। কি পদার্থ এটা কঠিন পদার্থ, সলিড। আচ্ছা আর কি আছে, আর ধরো অ্যালুমিনিয়াম নাইট্রোজেনের সাথে রিয়াকশন করবে, রিয়াকশন করার পর AlN, ঠিক আছে, এটাও তোমার কঠিন পদার্থ, অর্থাৎ এখানে অ্যালুমিনিয়াম নাইট্রাইট গঠন করলো, হয়েছে। আচ্ছা এরপরে আমরা যেটা পড়তে যাব সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেই জায়গাটা দেখো ভালো করে।
দেখো এখন আমরা যেটা দেখব এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট এবং এখান থেকে পরীক্ষায় কিন্তু প্রশ্ন দেয়। দেখো এটাকে আমরা বলে থাকি গ্রাফাইট, এটা আমরা বিস্তারিতভাবে পরে আলোচনা করব। আর এটাকে আমরা বলবো হেক্সাগোনাল বোরন নাইট্রাইট। কি লিখছি দেখো, হেক্সাগোনাল বোরন নাইট্রাইট। আমরা যে দুটো স্ট্রাকচার আমি এঁকেছি, স্ট্রাকচারগুলো বোর্ডে বেশি জায়গা নেই বলে স্ট্রাকচারটা আমি ছোটো করে এঁকেছি। তোমরা যদি দেখতে চাও তাহলে এই মুহূর্তে স্ক্রিনের সামনে উঠছে, ওখানে স্ট্রাকচারটা দেখো একটু বড় করে এঁকেছি, হ্যাঁ, আর এখানে আমি একটু শর্টে এঁকেছি বোর্ডের মধ্যে। বুঝতে পেরেছো স্ট্রাকচারটা দেখে নিলে? এবার দেখো, এবার এই জায়গাটা দেখো, লক্ষ্য করো, এই যে গ্রাফাইট আছে আর এই যে বোরন নাইট্রাইট আছে, এই গ্রাফাইটের সঙ্গে বোরন নাইট্রাইটের অনেক মিল পাওয়া যায়। বুঝতে পেরেছো? সেই জন্য এটাকে আমরা বলে থাকি ইনঅর্গানিক গ্রাফাইট। ইনঅর্গানিক গ্রাফাইট বা বাংলায় যদি বলি অজৈব গ্রাফাইট। বুঝতে পেরেছো? এবার দেখো এটার আর এটার মধ্যে কি মিল পাওয়া যায়। প্রথমত কথা দেখো, এই যেখানে সি পরমাণুটা আছে, এই সিটা হচ্ছে তোমার sp2 হাইব্রিডাইজড। এখানে যত সি আছে সব হচ্ছে sp2 হাইব্রিডাইজ। আর এখানে যত বি আছে, এই যে বি আছে, এটা হচ্ছে আমাদের sp2। আচ্ছা, আর কি মিল আছে দেখো, এখানে এই যে ষড়ভুজটা দেখতে পাচ্ছ, বুঝতে পেরেছো? এই ষড়ভুজের মধ্যে তোমার 36 ইলেকট্রন আছে। কটা ইলেকট্রন? 36 ইলেকট্রন হয়েছে। আর এখানেও ওই ষড়ভুজের মধ্যে তোমার ওই 36 ইলেকট্রন আছে। যেহেতু এখানে ইলেকট্রন সংখ্যা সমান, সেই জন্য আমরা এটাকে বলে থাকি আইসো ইলেকট্রনিক। বুঝতে পেরেছো? ইলেকট্রন সংখ্যা সমান হলে তাকে আমরা কি বলে থাকো? আইসো ইলেকট্রনিক। আর কি মিল আছে? মিল হচ্ছে এটাই, এই যে বি এবং এন এর যে বন্ড লেন্থ, তার সঙ্গে সি আর সি এই দুটোর বন্ড লেন্থ প্রায় সমান। দেখো এখানে লিখছি, এই যে বিএন এর বন্ড লেন্থ হচ্ছে 145 পিএম পিকোমিটার। আর এখানে এই যে কার্বন এবং কার্বনের মধ্যে যে বন্ড লেন্থ, সেটা হচ্ছে 142 পিকোমিটার। আচ্ছা, আর কি মিল আছে দেখো, এটা হচ্ছে একটা সাদা কালারের নরম পিচ্ছিল পদার্থ। আর এটাও তোমার ওই নরম পিচ্ছিল পদার্থ। বুঝতে পারছো? আচ্ছা, এখানে এই যে স্তরটা আমি এঁকেছি, এইটার ওপর আর একটা স্তর আছে। বুঝতে পেরেছো? এইটার ওপর আর একটা স্তর আছে। এই দুটো স্তরের মধ্যে একটা আকর্ষণ বল ক্রিয়া করে, যেটাকে আমরা বলবো ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন। এখানেও তাই, এখানেও একটা স্তরের উপর একটা স্তর থাকে এবং ওই স্তরের মধ্যে ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করে। আচ্ছা, এখানে ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করে বলে আমরা এটাকে যখন প্রেসার দিই তখন এটা পিচ্ছিল হয়, এটা পিছলে যায়। তাহলে এটা হচ্ছে একটা পিচ্ছিল পদার্থ, এটাও একটা পিচ্ছিল পদার্থ। এই জন্য আমরা এটাকে লুব্রিক্যান্ট হিসাবে ইউজ করতে পারি। তাহলে গ্রাফাইটের সঙ্গে আমরা বোরন নাইট্রাইটের অনেক মিল পাবো, অসংখ্য মিল আছে। সেই জন্য আমরা এটাকে বলে থাকি, হেক্সাগোনাল বোরন নাইট্রাইটকে আমরা বলে থাকি তোমার ইনঅর্গানিক গ্রাফাইট বা অজৈব গ্রাফাইট। আচ্ছা, এটাকে কীভাবে লেখা হয়? এটাকে এভাবে লেখা হয় CN দিয়ে। হ্যাঁ, দেখো আর আমাদের কি জানতে হবে? আর আমাদের জানতে হবে এই যে হেক্সাগোনাল, কি লিখছি দেখো ভালো করে, হেক্সাগোনাল বোরন নাইট্রাইট, এটা হচ্ছে আমাদের নরম পদার্থ। এটাকে যদি না আমি হাই প্রেসার দিই, হাই প্রেসার বলতে 8.5 × 10⁴ অ্যাটমসফিয়ারিক প্রেশার আমি দিই, তার সঙ্গে সঙ্গে যদি আমি হাই টেম্পারেচার দিয়ে দিই, 1800 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দিই, তাহলে এই যে এটা মানে HBN কনভার্ট হয়ে যাবে CBN। আচ্ছা, এটা হচ্ছে হেক্সাগোনাল বোরন নাইট্রাইট, এটা হচ্ছে কিউবিক বোরন নাইট্রাইট। কি বললাম? এটাকে বলা হয় আমাদের কিউবিক বোরন নাইট্রাইট। এই কিউবিক বোরন নাইট্রাইট এটা আমাদের বোরাজোন নামে পরিচিত, বোরাজোন। আচ্ছা, এখান থেকে তোমাদের কি প্রশ্ন আছে শোনো, যে বোরাজোন, আচ্ছা এটাকে শুনে নাও, এই যে বোরাজোন না, এটা হচ্ছে আমাদের অত্যন্ত কঠিন পদার্থ, এটা হচ্ছে অত্যন্ত কঠিন পদার্থ। এখান থেকে প্রশ্ন আসে যে তোমার বোরনের সবথেকে কঠিন যৌগ কোনটা? এটা হচ্ছে মানে বোরন নাইট্রাইট হচ্ছে বোরনের সবথেকে তোমার কঠিন যৌগ। বুঝতে পেরেছো? দেখো একটা জিনিস আমাদের বাদ চলে গেল। আচ্ছা, প্রথমত কথা, বোরাজোন অত্যন্ত কঠিন পদার্থ এবং এটা ঘর্ষক হিসাবে ইউজ করা হয়। আচ্ছা, আর একটা ইনফরমেশন আমাদের লাগবে, সেটা হচ্ছে তোমার এই যে হেক্সাগোনাল বোরন নাইট্রাইট এর যে একটা স্তর, এটাকে বলা হয় হোয়াইট গ্রাফিন।
কি বলা হয় বলো তো? হোয়াইট গ্রাফিন। এটা তোমরা একটু লিখে নেবে, ঠিক আছে? HBN, ঠিক আছে? এর একটি স্তরকে আমরা বলে থাকবো হোয়াইট গ্রাফিন। বুঝতে পারলে? এই জায়গাগুলো একটু ভালো করে পড়বে, কারণ এই জায়গা থেকে প্রশ্ন পরীক্ষায় কিন্তু আসবে। দেখো এরপর আমরা দেখব হ্যালোজেন এর সাথে বিক্রিয়া। দেখো হ্যালোজেন বলতে এখানে X2, এর সাথে আমরা রিয়াকশন করাবো। কার? এম বলতে গ্রুপ 13-এর এলিমেন্ট। বুঝতে পারছো? গ্রুপ 13, 13 নম্বর গ্রুপের এলিমেন্ট। রিয়াকশন করলে হিট এখানে সাপ্লাই করতে হয়। রিয়াকশন করলে কি উৎপন্ন হয়? দেখো এখানে উৎপন্ন হয় MX3। বোঝা গেছে? MX3 বলতে এখানে যেগুলো তৈরি হলো সেটাকে বলা হয় আমাদের ট্রাই হ্যালাইড। 3টে হ্যালাইড উৎপন্ন হয়েছে, মানে 3টে এক্স আছে। বুঝতে পেরেছো? সেই জন্য এটাকে আমরা বলবো ট্রাই হ্যালাইড। বোঝা গেছে? হয়েছে? এরপর কয়েকটা জিনিস দেখো, আমি এম এর জায়গায় লিখছি দেখো বি, ঠিক আছে? এম এর জায়গায় কি লিখছি দেখো বি। বুঝতে পারলে? বোরনটাকে লিখলাম। এক্স এর জায়গায় লিখলাম ফ্লোরিন, তারপর লিখলাম ক্লোরিন, তারপর ব্রোমিন এবং তারপর আয়োডিন। তার মানে আমি বোরনের ট্রাই হ্যালাইডগুলোকে আমি লিখে নিয়েছি। দেখো এখান থেকে কি জানতে হবে? প্রথমত কথা, এটা হচ্ছে আমাদের গ্যাস, হয়েছে? এটা হচ্ছে আমাদের লিকুইড, আর এটা হচ্ছে সলিড। আর কি জানতে হবে? দেখো এরা সবাই হচ্ছে তোমার লুইস অ্যাসিড। এরা সকলে হচ্ছে তোমার লুইস অ্যাসিড হিসাবে তোমার আচরণ করে। আচ্ছা, লুইস অ্যাসিড কেন লুইস অ্যাসিড? কারণ এদের সবাইকার অক্টেট ইনকমপ্লিটেড। এদের সবার অক্টেট ইনকমপ্লিট। কেন অক্টেট ইনকমপ্লিট? দেখো প্রথমত কথা আমি এটাকেই দেখে দিচ্ছি, BF3 স্ট্রাকচারটা হচ্ছে এইরকম, এই যে এইরকম 3 দিকে 3টে F। এখানে দেখো বি এর মানে সেন্ট্রাল অ্যাটমে কটা ইলেকট্রন আছে? 1 2 3 4 5 6। তার মানে বি এর আছে তোমার 6 ইলেকট্রন। কটা দরকার? 8টা ইলেকট্রন হওয়া দরকার, তাহলে 2টো ইলেকট্রন কম আছে, সেই জন্য আমি লিখেছি অক্টেট ইনকমপ্লিট। আর যেগুলো তোমার অষ্টক অসম্পূর্ণ সেগুলোকে আমরা বলে থাকি লুইস অ্যাসিড। তার মানে এগুলো সবাই লুইস অ্যাসিড। আচ্ছা, এদের সবাইকার স্ট্রাকচার হচ্ছে এইরকম। এটাকে আমরা কি বলে থাকি বলো তো? ত্রিকোণীয় সমতলীয়। চলো আমি শুধু লিখে দিচ্ছি, ত্রিকোণীয় সমতলীয়। আর এরা সবাই হচ্ছে অধ্রুবীয় মানে কি? নন পোলার। আচ্ছা, এরপর আমাদের এখান থেকে আর কি প্রশ্ন আসতে পারে শোনো, যেটা আসে এখান থেকে, এদের সবাইকার লুইস অ্যাসিডিক ক্যারেক্টার। এটা কিন্তু শর্ট প্রশ্নতে দেয়, কি দেবে? লুইস অ্যাসিডিক ক্যারেক্টার। এর অর্ডার আমাকে জানতে চায়, কার অ্যাসিড ধর্ম বেশি, কার অ্যাসিড ধর্ম কম, আমাদেরকে এখানে ক্রম অনুসারে সাজাতে বলে। দেখো আমরা যত উপর থেকে নিচের দিকে যাই তত আমাদের লুইস অ্যাসিডিক ক্যারেক্টার বাড়তে থাকে। এর থেকে এর বেশি, তার থেকে এর বেশি, তার থেকে এর বেশি। এবার প্রশ্ন হলো কেন? অ্যান্সার হলো পিপাই ব্যাকবন্ডিং। আর পিপাই ব্যাকবন্ডিং কি সেটা আমরা এবার দেখব। অর্থাৎ এর লুইস অ্যাসিডিক ক্যারেক্টার কেন এরকম আমরা এবার দেখব। তো তোমরা আগে এটা লিখে নাও। দেখো আমরা পিপাই ব্যাকবন্ডিং জানতে গেলে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে তোমাদের BX3 মানে বোরনের যে ট্রাই হ্যালাইড তার গঠন আমাকে জানতে হবে, মানে তার স্ট্রাকচার কীভাবে কী গঠিত হচ্ছে সেটা আমরা একটু শিখে নেব। দেখো আমরা দেখব BX3, এখানে বি কত নম্বর আছে? 5 নম্বরে। তাহলে এর ইলেকট্রনিক কনফিগারেশন হবে 1s2 2s2 2p1। হয়েছে? এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড স্টেটের ইলেকট্রনিক কনফিগারেশন। এবার আমরা জানি এই এস থেকে একটা ইলেকট্রন পিতে স্থানান্তরিত হয়। কখন হয়? এক্সাইটেড স্টেটে এই এস থেকে, বোঝো ভালো করে, 1s2 2s1 হবে। এখান থেকে একটা ইলেকট্রন 2pতে চলে যাবে, তাহলে এটা হলো 2p2। দেখো এখানে যদি এসটাকে দেখো, এই জায়গায় আমি আঁকলাম, ধরো এস, কটা ইলেকট্রন আছে? একটা ইলেকট্রন। পিটাকে দেখো, পি এর মধ্যে কটা অরবাইটাল থাকে? 3টে অরবাইটাল। দেখতে পাচ্ছ এখানে 3টে অরবাইটাল। পিতে কটা ইলেকট্রন আছে? 2টো। এই যে এইরকম। আর এই যে এই অরবাইটালটা, ঠিক আছে, এটা তোমার খালি অবস্থায় রয়েছে।
এটা কি অরবিটাল বলো তো? পি জেড অরবিটাল। যাই হোক, এখন এই তিনটে অরবিটাল তোমার হাইব্রিডাইজেশনে পার্টিসিপেট করবে। হাইব্রিডাইজেশন তোমরা শিখেছো। আচ্ছা, এই তিনটে অরবিটাল যদি হাইব্রিডেশনে পার্টিসিপেট করে কটা হাইব্রিড অরবিটাল তৈরি হবে? তিনটে। কারণ আমরা জানি নাম্বার অফ ইন্টারমিক্সিং অরবিটাল ইকুয়াল টু নাম্বার অফ হাইব্রিড অরবিটাল। যটা অরবিটাল তোমার হাইব্রিডাইজেশন করবে, মানে হাইব্রিড অরবিটাল মানে ততগুলি তোমার তৈরি হবে। তাহলে এখানে দেখো, এই জায়গায় আমি লিখতে যাচ্ছি, এখানে তোমার তিনটে হাইব্রিড অরবিটাল তৈরি হলো এবং এটা হচ্ছে আমাদের হাইব্রিড অরবিটাল। আর এই যে এটা হচ্ছে আমাদের পি জেড অরবিটাল, এবং পি জেড অরবিটালটা হচ্ছে আমরা বলে থাকবো আনহাইব্রিড অরবিটাল। আচ্ছা, আর এই তিনটে হচ্ছে হাইব্রিড অরবিটাল। এবার তুমি বি এর স্ট্রাকচারটাকে আগে দেখো। বিটাকে আমি এখানে লিখছি, দেখো আমি এখানে লিখলাম বি, দেখতে পাচ্ছ এখানে বি এর তিনটে হাইব্রিড অরবিটাল, দেখো এখানে লিখছি হাইব্রিড অরবিটাল। আচ্ছা, হাইব্রিড অরবিটাল এরকমই দেখতে হয়, এটা তো নিশ্চয়ই জানো। হাইব্রিড অরবিটালগুলো কীরকম দেখতে হয়? এইরকম দেখতে হয়। আর একটা অরবিটাল দেখো এখানে আছে পি জেড বা পি অরবিটাল কীরকম দেখতে হয়? এরকম ডাম্বেল আকৃতি। তাহলে বোরনের এই তোমার জেড অরবিটালটাকে আমরা এখানে দেখালাম। এই দুটো আলাদা নয়, এই দুটো একটাই অরবিটাল, ব্যাস। এবার এই যে লেখা আছে না X3, এক্স বলতে কাকে বোঝানো হয়েছে? এক্স বলতে এখানে হ্যালোজেনকে বোঝানো হয়েছে, হ্যালোজেনকে বোঝানো হয়েছে, বুঝলে? এবার হ্যালোজেনের মধ্যে যে পি অরবিটালটা থাকে, হ্যালোজেনের মধ্যে যে পি অরবিটালটা থাকে, সেই পি অরবিটালের সঙ্গে এই অরবিটালের তোমার ওই বিয়ে হবে, বন্ড গঠন করবে, বুঝতে পেরেছো? তাহলে এখানে তিন দিকে তিনটাকে এক্স লিখে নাও। চলো এখানে একটা এক্স লিখছি, দেখতে পাচ্ছ? এখানে ধরো একটা এক্স লিখলাম, আর ধরো এই জায়গায় একটা এক্স লিখে দিলাম, বুঝছে? তিনটে এক্স দেখা হলো, বেশ। এবার দেখো এক্সের মধ্যে যে পি অরবিটাল আছে তার সঙ্গে বি এর হাইব্রিড অরবিটালের ওভারল্যাপিং হলো। এক্সের সঙ্গে পি অরবিটালের সঙ্গে বি এর হাইব্রিড অরবিটালের এক্সের পি অরবিটাল এবং বি এর হাইব্রিড অরবিটালের মধ্যে ওভারল্যাপিং হলো এবং এখানে BX3 গঠন করলো, বুঝতে পারলে? আচ্ছা, তার মানে এখান থেকে আমি কি দেখাতে পারি? BX3টা কীরকম? এইখানে হচ্ছে তোমার বি, আচ্ছা তিন দিকে তিনটে এক্স, এই যে এক্স, এই যে এক্স এবং এই যে এক্স, বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের BX3 এর গঠন। আচ্ছা, এখানে দেখো আর কি জানবে? এখানে বি এর মধ্যে, বি এর কাছে দেখতে পাচ্ছ এখনো একটা হাইব্রিড অরবিটাল আছে। বি এর কাছে কি কোনো লোন পেয়ার আছে? না, নেই। বি এর কাছে কোনো লোন পেয়ার নেই, এখানে লিখছি দেখো নো লোন পেয়ার। আচ্ছা, এর স্ট্রাকচার কীরকম? ট্রাইগোনাল প্লেনার, দেখতে পাচ্ছ এই যে এরকম, এটাকে কি হচ্ছে? ট্রাইগোনাল প্লেনার স্ট্রাকচার। আচ্ছা, এটা যদি তোমরা বুঝতে পারো, এরপর আমরা পিপাই ব্যাকবন্ডিং বুঝতে যাব এবং তার জন্য আমরা যাকে নেব সেটা হচ্ছে BF3 বলতে দেখো এটাকে আমি মুছে দিচ্ছি, এই জায়গাটাকে আমি মুছতে যাচ্ছি। দেখো BF3 বলতে BF3 স্ট্রাকচারটা তার মানে এইরকমই হবে, এই যে এইরকম। দেখো ভালো করে এখানে লেখা আছে, দেখো BX3 এর যে স্ট্রাকচার সেটা এইরকমই হবে BF3। আচ্ছা, ওপরে দেখো হেডিং করেছি BF3 অণুতে পিপাই ব্যাক বন্ডিং, এটা আমরা শিখব। এটা শেখার আগে তোমরা আগে দেখো ফ্লুরিনের ইলেকট্রনিক কনফিগারেশন, দেখতে পাচ্ছ নিচে লেখা আছে দেখো 1s2 2s2 2p5। তার মধ্যে পি অরবিটালে দেখো শেষ এই যে অরবিটালটা আছে না PZ, এখানে দেখো একটা ইলেকট্রন আছে, দেখতে পাচ্ছ একটা ইলেকট্রন আছে। আচ্ছা, বি এর এখানে দেখো একটা আনহাইব্রিড অরবিটাল আছে, আনহাইব্রিড অরবিটাল PZ অরবিটাল, সেটা আমি এখানে আঁকলাম। এই দুটো মিলে হচ্ছে PZ একটাই অরবিটাল, বারবার বলছি, বেশ। যাই হোক, এখন দেখো বি কটা আছে? বি এখানে আছে একটা, আর এফ কটা আছে? এফ আছে তোমার তিনটে। আচ্ছা, এফ যদি তোমার তিনটে থাকে, ভালো করে বুঝবে, তাহলে এফের দেখো এইখানে একটা ইলেকট্রন রয়েছে, বুঝতে পেরেছো? এই জায়গাটা আরেকবার রাখছি, একটা ইলেকট্রন আছে, শুধুমাত্র কোনটাকে আঁকলাম? এইটাকে করলাম, একটা ইলেকট্রন। আচ্ছা, তাহলে বন্ড কীভাবে গঠিত হবে? এইটার সঙ্গে এর এখানে, আর একটা এফের একটার সঙ্গে এখানে, এবং আর একটা এফের যেখানে একটা ইলেকট্রন আছে তার সঙ্গে এটার, সব মিলিয়ে আমাদের হবে BF3। বন্ড গঠনের পর এফ এর মধ্যে কটা তোমার ইলেকট্রন থাকবে? দেখো শেষ কক্ষপথে কটা ইলেকট্রন আছে, দেখো লাস্ট
ইয়েতে লাস্ট সেলে 1 2 3 4 5 6, এটাই আমাদের লোন পেয়ারে কাজ করবে। তাহলে এফ এর লোন পেয়ার হলো 1 2 3 4 5 6, মানে 3টে লোন পেয়ার বুঝেছে। আচ্ছা, তার মানে এফ এর শেষ সেলে লাস্ট সেলে ইলেকট্রন কিন্তু আছে। তাহলে এফ এর আমি একটা লাস্ট সেল আমি এখানে আঁকতে যাচ্ছি, দেখো সেটা হচ্ছে তোমাদের পি অরবিটাল। সেই পি অরবিটালের একটা ছবি আমি এখানে আঁকলাম। এইবার বোঝো ভালো করে, এটা হচ্ছে আমাদের বি এর আনহাইব্রিড অরবিটাল, আনহাইব্রিড পি অরবিটাল, আর এটা হচ্ছে আমাদের এফ এর তোমার অরবিটাল, বুঝতে পেরেছো। এখন বি এর মধ্যে ইলেকট্রন ডেন্সিটি কম আছে। কেন কম আছে? কারণ বি এর দেখো 1 2 3 4 5 6 6টা ইলেকট্রন। এখন বি এর ইলেকট্রনের ঘাটতি আছে, সেই ঘাটতি মেটাতে আসবে ফ্লোরিন। কি করবে? ফ্লোরিনের এখানে যে লোন পেয়ার যেটা আছে, ফ্লোরিনের এখানে যে লোন পেয়ার যেগুলো আছে, সেই লোন পেয়ার দিয়ে বি এর ইলেকট্রনের যে ঘাটতি, সেই ঘাটতি মেটানোর চেষ্টা করবে। আমি এভাবে দেখাচ্ছি, বুঝতে পেরেছো? ছবিটা আমি এভাবে আঁকলাম। আচ্ছা, লোন পেয়ারটা তার মানে বিকে তোমার শেয়ার করছে। প্রশ্ন হলো এটাই যে এখানে এই যে এফ আছে, একটা এফ কি বিকে শেয়ার করবে নাকি 3টে এফ বিকে শেয়ার করবে? 3টে এফ বিকে শেয়ার করবে, কারণ আমাদের এখানে বি এর তোমার আরও 2টো ইলেকট্রন দরকার। সেই 2টো ইলেকট্রন মানে হচ্ছে তোমার 2টো ইলেকট্রন মানে একটা বন্ড, ভালো করে বোঝো, 2টো ইলেকট্রন মানে 1 বন্ড। সেই 2টো ইলেকট্রন কারা সাপ্লাই করবে? 3টে এফ মিলিয়ে বি এর দিকে ইলেকট্রন সাপ্লাই করবে। আর এইভাবে দেওয়ার ফলে যে বন্ডিং গঠিত হয়, সেই বন্ডিংটাকে আমরা বলে থাকি পিপাই পিপাই ব্যাক বন্ডিং। আর কথা শোনো, আর ইনফরমেশন শোনো, ব্যাক বন্ডিং আমরা তখনই দেখতে পাবো যখন আমাদের যে কোনো একটা তোমার সেকেন্ড পিরিয়ডের এলিমেন্ট হবে। মনে রাখবে এটা, ব্যাক বন্ডিং কখন হবে? যখন বি বা এফ এই দুটোর মধ্যে যে কোনো একটা সেকেন্ড পিরিয়ডের এলিমেন্ট হবে। বি তো সেকেন্ড পিরিয়ডের এলিমেন্ট, যাই হোক তাহলে দেখো 3টে এফ মিলিয়ে বিকে তোমার ইলেকট্রন সাপ্লাই করছে, আর এটা কি আমরা বলে থাকি পিপাই পিপাই ব্যাক বন্ডিং, বুঝছে? আচ্ছা, এরপর আমি এখানে সেটা দেখাতে যাব। কি দেখাবো? তার আগে আমি এটাকে মুছে ফেলছি। এটাকে আমরা রেজোন্যান্সের মাধ্যমে বুঝবো। এই যে ফ্লোরিন আছে, এই ফ্লোরিন ঠিক আছে, তার লোন পেয়ারটা বিকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে। সাপোর্ট দেওয়ার ফলে কি হবে? এইখানে একটা ডবল বন্ড তোমার এখানে চলে আসবে, এই জায়গায়, এই পার্টিকুলার জায়গায়। তাহলে দেখো ছবিটা কীরকম আসবে? এখানে হচ্ছে এফ, এখানে হচ্ছে এফ, এখানে সিঙ্গেল বন্ড, এখানে সিঙ্গেল বন্ড, এখানে হচ্ছে বি, এখানে হয়ে যাবে তোমার ডবল বন্ড এফ। এই ডবল বন্ডটা কার কারণে হলো? এফ এর কারণে হলো। তাহলে এফ ইলেকট্রন দিয়েছে, সেই জন্য এফ এর ওপর হলো পজিটিভ, বি এর ওপর হলো তোমার নেগেটিভ। ঠিক তেমনই যদি এটাকে মানে এই এফটা মানে এই এফের যদি লোন পেয়ার যদি এখানে পড়তো, তাহলে এখানে ডবল বন্ড হতো, ঠিক আছে, তার মানে এই জায়গায় ডবল বন্ড হতো। তাহলে ওটাকে আমি এইভাবে দেখিয়ে দিচ্ছি। দেখো এবার দেখো, এই এফটা যদি এখানে আসতো, এই এফের লোন পেয়ারটা যদি এখানে ইউজ হতো, তাহলে এখানে ডবল বন্ড হবে, তখন এখানে এই এফটা পজিটিভ হবে, এই বিটা হবে নেগেটিভ। ঠিক তেমনই এখান থেকে যদি লোন পেয়ার তোমার এখানে আসতো, তাহলে এটা ডবল বন্ড হতো, বি এর ওপর মাইনাস, এফ এর ওপর পজিটিভ। বোঝা গেছে? অর্থাৎ এখানে সবাই মিলে বিকে ইলেকট্রন সাপোর্ট করছে, ইলেকট্রন দিচ্ছে। তার ফলে আমরা যদি এখান থেকে হাইব্রিড স্ট্রাকচার আঁকতে চাই, এখানে দেখিয়ে দিচ্ছি, দেখো হাইব্রিড স্ট্রাকচার থাকে। এখানে লিখছি দেখো বি, এখানে আছে তোমার এফ, এখানে আছে তোমার এফ, এখানে আছে তোমার এফ, ঠিক আছে। এফ সব কটা এফ বিকে সাপোর্ট করছে, ইলেকট্রন দিচ্ছে। তার ফলে এখানে তোমার পার্শিয়াল ডবল বন্ড ক্যারেক্টার লাভ করছে। কীভাবে লিখবো? এভাবে, হ্যাঁ, এই যে আমি ডটেড লাইন দিলাম, এই ডটেড লাইন মানে হচ্ছে তোমার পার্শিয়াল ডবল বন্ড। আচ্ছা, পার্শিয়াল মানে কি? পার্শিয়াল মানে হচ্ছে আংশিক দ্বিবন্ধন, ঠিক আছে। এখানে আমি লিখতে দেখো পার্শিয়াল ডবল বন্ড। তাহলে দেখো এখানে বি এর মধ্যে কটা ইলেকট্রনের ঘাটতি আছে? দুটো ইলেকট্রন মানে একটা বন্ডের ঘাটতি আছে। তাহলে ওই একটা বন্ডকে কে গঠন করবে? 3টে এফ মিলে। তাহলে এখানে এফ এবং বি এর মধ্যে কটা বন্ড আছে? আমি এখানে এফ এবং বি এর মধ্যে বন্ড অর্ডার লিখতে যাচ্ছি। দেখো এফ এবং বি এর মধ্যে একটা বন্ড আছে, প্লাস এফ এবং বি প্রত্যেকটা এফ 1-3 করে একটা বন্ড দিচ্ছে, বুঝতে পেরেছো? 3টে এফ মিলে একটা বন্ড, তার মানে একটা এফ একটা বন্ডের 1/3 অংশ পার্টিসিপেট করছে। তাহলে এটা হবে আমাদের 1.33, বুঝতে পেরেছো? তাহলে আমাদের বন্ড অর্ডার 1-এর থেকে বেড়ে গেল। বন্ড অর্ডার যদি 1-এর থেকে বেড়ে যায়, তার মানে আমি বলতে পারি বন্ড লেন্থ কমতে থাকে। তাহলে এখানে এফ এবং বি এর বন্ড লেন্থ সিঙ্গেল বন্ড থেকে কম হবে, বুঝতে পেরেছো? আর একবার বলছি, এফ এবং বি এর যে বন্ড লেন্থ, সেই বন্ড লেন্থ
সিঙ্গেল বন্ডের থেকে কম হবে। এবার দেখো, এবার আমি এখানে লিখতে যাচ্ছি চারটে যৌগ। একটা হচ্ছে তোমাদের BF3, যেটা আমি এখানে বোঝালাম। তারপরে আমরা লিখব BCl3, তারপর BR3, তারপর BI3। যত আমরা এদিক থেকে এদিকে যাব তত আমাদের পি পাই ব্যাক বন্ডিংয়ের মাত্রা কমতে থাকে। ব্যাক বন্ডিং এর মাত্রা কমতে থাকে। কেন কমতে থাকে? কারণ এখানে বি এর মধ্যে দেখো 2p আছে, আবার এফ এর মধ্যেও দেখো 2p আছে। তাহলে 2p আর 2pর মধ্যে দেখো ওভারল্যাপিং হচ্ছে, 2p এবং 2pর মধ্যে সাইড ওয়াইজ ওভারল্যাপিং হচ্ছে, সেই জন্যই তো পাই বন্ড। এখানে দেখো বি এর মধ্যে 2p আছে, কিন্তু সিএল এর মধ্যে আছে 3p। তাহলে এখানে 2p এবং 3pর মধ্যে সাইজের একটা ডিফারেন্স থাকে। ঠিক তেমনি এখানে বি এর আছে 2p, বিআর এর আছে 4p, এখানে আছে বি এর 2p, আর এখানে আছে আই এর আছে 5p। বুঝতে পারছো? তাহলে এখান থেকে যত আমরা এদিকে যাব তত আমাদের পি অরবিটালগুলোর মধ্যে সাইজের পার্থক্য থাকে, আর সাইজের পার্থক্য যত বেশি হবে ওভারল্যাপিং তত কম হবে। সেই জন্য এদিক থেকে যত আমরা এদিকে যাচ্ছি ওভারল্যাপিং কম হচ্ছে, অর্থাৎ ব্যাকবন্ডিং কম হচ্ছে। আর ব্যাকবন্ডিং কম হচ্ছে মানে এখানে বি পরমাণুর ইলেকট্রনের ঘাটতি বেড়ে যাচ্ছে। এখানে বি পরমাণুর কি হচ্ছে? বি পরমাণুর ইলেকট্রনের ঘাটতি তোমার বাড়ছে এদিক থেকে এদিকে গেলে। এবার বলো তো, কার লুইস অ্যাসিডিক ক্যারেক্টার বেশি? এর। আমি যদি বলি লুইস অ্যাসিডিক অর্ডার কার বেশি? এর। কারণ এখানে ইলেকট্রনের ঘাটতি আছে, যত বেশি ঘাটতি তত ভালো অ্যাসিডিক ক্যারেক্টার। তার থেকে কম হবে এটা, তার থেকে কম হবে এটা, এবং সব থেকে কম হবে এটা। BF3 সব থেকে কম হবে, কারণ এখানে এফ পরমাণু, 3টে এফ পরমাণুর বিকে ইলেকট্রন সাপ্লাই দিয়েছে অনেক বেশি করে। এই যে লুইস অ্যাসিডিক অর্ডারটা, এটা কিন্তু আমাদের পরীক্ষায় MCQ হিসাবে দেয়। দেখো এখান থেকে কি প্রশ্ন আসতে পারে। দেখো এখান থেকে প্রশ্ন আসতে পারে, কোন যৌগটির লুইস আম্লিকতা সর্বনিম্ন? 4টা অপশন দেওয়া আছে, সেই চ্যাপ্টারের মধ্যে কার কম হবে বলো তো? BF3। এখনই বোঝা গেল। তারপরে দেখো দেওয়া আছে বোরন হ্যালাইডগুলির লুইস অ্যাসিড হিসাবে শক্তি বৃদ্ধির সঠিক ক্রম। ঠিক আছে, এখনই করালাম এটা, এই যে এটা করালাম। তাহলে এক্ষেত্রে কোনটা কারেক্ট হবে? অপশন নাম্বার সি হবে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এরপর একটু আগে করিয়েছি, দেখো লেখা আছে বোরনের সবথেকে কঠিন যৌগ কোনটা? একটু আগে করালাম, অ্যান্সার কি হবে? বোরন নাইট্রাইড। ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর একটা ইনফরমেশন তোমরা দেখো, এটাকে এখন মুছে দিচ্ছি। দেখো আমি এখানে লিখেছি বোরন হ্যালাইডগুলি ডাইমার গঠন করে না। বোরন হ্যালাইডগুলি কেন ডাইমার গঠন করে না? তার কারণ কি? তার কারণ হচ্ছে বি এই বোরনের সাইজ কিন্তু খুবই স্মল সাইজ। আচ্ছা, যেহেতু স্মল সাইজ সেহেতু বোরনের চারিদিকে বড় বড় হ্যালোজেনগুলোকে, মানে হ্যালোজেন পরমাণুর সাইজ অনেক বড়, ঠিক আছে, 4টে বড় বড় হ্যালোজেন পরমাণুকে এর চারিদিকে স্থান দিতে পারে না। সেই জন্য বোরনের হ্যালাইডগুলি ডাইমার গঠন করে না। এরপরে ঠিক একই প্রশ্ন আসতে পারে, বোরনের হ্যালাইডগুলি তো ডাইমার গঠন করে না, কিন্তু এর যে হ্যালাইডগুলো আছে এরা কি ডাইমার গঠন করে? সেটা বুঝবো আমরা। দেখো একটা স্টেটমেন্ট লিখেছি অ্যালুমিনিয়ামের হ্যালাইডগুলি ডাইমার গঠন করে। কেন করে? এর কারণ হচ্ছে এল এর সাইজ কিন্তু বড়, এর সাইজ আমি লিখলাম বিগ। আচ্ছা, বড় সাইজ তাই ডাইমার গঠন করে। কিভাবে ডাইমার গঠন করে? ধরে নাও একটা অ্যালুমিনিয়ামের হ্যালাইড আমি নিচ্ছি AlCl3, এটা ডাইমার গঠন করলে মানে AlCl3 হয়ে গেল দুটো, AlCl3 হয়ে গেল দুটো, তাহলে Al হবে দুটো আর Cl 3 2 হয়ে যাবে 6। এটা ডাইমার রূপে অবস্থান করে। কি করে অবস্থান করে? আগে এটাকে দেখো। দেখো এখানে লেখা আছে তোমার Al, হ্যাঁ বুঝতে পেরেছো? Al এর 3 দিকে 3টে ক্লোরিন, এখানে ক্লোরিন কটা আছে? 3টে, তাহলে 3 দিকে 3টে ক্লোরিন আগে আমরা লিখে ফেলি। এই যে ক্লোরিন, এই ক্লোরিন। আচ্ছা, AlCl3 কটা নেবো? দুটো নেবো, কারণ ডাইমার গঠন করতে গেলে Al কটা লাগবে? দুটো লাগবে। আচ্ছা, এর 3 দিকে 3টে ক্লোরিন আগে দিয়ে দাও। দেখো ক্লোরিন, এই যে ক্লোরিন। একটা ক্লোরিনের লোন পেয়ারের সংখ্যা কটা? 3টে, 1 2, ঠিক আছে, তাহলে 1টা 2টো 3টে, তার মানে 6টা ইলেকট্রন। একই রকমভাবে প্রত্যেকটা ক্লোরিনের মধ্যে কটা ইলেকট্রন থাকবে? 6টা ইলেকট্রন, মানে 3টে লোন পেয়ার থাকবে। তাহলে তোমরা এইভাবে প্রত্যেকটা ক্লোরিনের চারিদিকে 6টা ইলেকট্রন অর্থাৎ 3টে লোন পেয়ার এঁকে দাও। আচ্ছা, এঁকে দেওয়ার পর এখানে দেখো অ্যালুমিনিয়াম,
এর ইলেকট্রনের ঘাটতি আছে, কারণ 1 2 3 4 5 6 ছটা ইলেকট্রন রয়েছে অ্যালুমিনিয়ামের চারিদিকে। এখন এ অক্টেট কমপ্লিট করতে চাইবে, কিভাবে করবে? এই যে ক্লোরিন আছে, এই ক্লোরিনের লোন পেয়ার অ্যালুমিনিয়ামকে অসমযোজী বন্ধনের মাধ্যমে ইলেকট্রন সাপ্লাই করবে। ঠিক তেমনি এই যে ক্লোরিন, এর লোন পেয়ার এই অ্যালুমিনিয়ামকে ইলেকট্রন সাপ্লাই করবে। এইভাবে এখানে ডাইমার গঠন করবে। এবার দেখো এখান থেকে কি প্রশ্ন আসে। এখান থেকে আমাদের প্রশ্ন আসবে, এই যে আমরা এই একটা স্ট্রাকচার পেলাম, ভালো করে দেখতে পাচ্ছ, এই স্ট্রাকচারটাকে বলা হয় হ্যালোজেন সেতু বন্ধন। এটাকে কি বলবো? হ্যালোজেন সেতু বন্ধন। ঠিক তেমনি যদি এই দিকের এই স্ট্রাকচারটার কথা ভাবো, এইটাকে তুমি যদি ভাবো, এইটাকে আমরা কি বলবো? এটাও হ্যালোজেন সেতু বন্ধন। তাহলে দেখো নিচের দিকে কটা সেন্টার আছে? 3টে সেন্টার, 1 2 3টে, আচ্ছা বেশ 3টে সেন্টার। কটা ইলেকট্রন আছে? 1 2 3 4, 2টো বন্ড আছে, তো তার মানে 2 2 4টে ইলেকট্রন, তার মানে 4 ইলেকট্রন। এটাও কিন্তু আমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে খুব ইম্পর্টেন্ট, যে এখানে 3টে সেন্টার আছে, 4টে ইলেকট্রন আছে, এবং অ্যালুমিনিয়ামের হ্যালাইডগুলি ডাইমার গঠন করে। তাহলে এটা তোমরা বুঝতে পারলে যে অ্যালুমিনিয়াম কেন ডাইমার গঠন করতে পারে, কারণ অ্যালুমিনিয়ামের সাইজ অনেক বড়, সেই জন্য ক্লোরিনকে এর চারিদিকে স্থান দিতে পারে, তাই এ ডাইমার গঠন করে। বোঝা গেছে? দেখো আর একটা এমসিকিউ আমি করিয়ে দিচ্ছি। দেখো এখানে লেখা আছে BX3 অণুতে BX বন্ধন দৈর্ঘ্য কাঙ্ক্ষিত মান অপেক্ষা কম হয়, মানে যেটা আমরা আশা করছি এর বন্ড এতটা হবে, মানে বন্ড অর্ডার 1 হবে, ঠিক আছে, সেখান থেকে কত হয়ে গেল? বন্ড অর্ডার 1.33 হলো, সেই জন্য আমাদের বন্ড লেন্থ কমে গেল। কেন বন্ড লেন্থ কমলো? তার অ্যান্সার হচ্ছে অপশন বি, লেখা আছে পিপাই ব্যাক বন্ডিংয়ের জন্য BX বন্ধন দ্বিবন্ধন চরিত্র লাভ করে। আমরা আর কিছুক্ষণের মধ্যেই ভিডিও শেষ করে দেবো, আর কয়েকটা জিনিস জানার পর দেখো আমাদের ভিডিও প্রায় শেষের দিকে। দেখো এখানে লেখা আছে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া। এবার আমি এখানে লিখলাম, ধরো গ্রুপ 13-এর যে এলিমেন্টগুলো আছে, সেই এলিমেন্টগুলোকে আমি M দিয়ে লিখলাম। M যদি হাইড্রোজেনের সাথে রিয়াকশন করে, রিয়াকশন করার পর কী যৌগ গঠন করবে বলো তো? MH3 গঠন করবে। এখানে গ্রুপ 13 বলতে বোরন, অ্যালুমিনিয়াম এদেরকে বলা হচ্ছে। দেখো বোরনের যে হাইড্রাইড বলতে এখানে বোরনের সঙ্গে হাইড্রোজেন রিয়াকশন করার পর বোরনের হাইড্রাইডগুলোকে আমরা বলে থাকি এক কথায় বোরেন। এটা আমরা পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব বোরেন। এর মধ্যে বোরনের যে হাইড্রাইডগুলো আছে তার মধ্যে খুব ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের B2H6। এটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। এটাকে আমাদের বলা হয় ডাইবোরেন। খুব ইম্পর্টেন্ট পার্ট চলে আসছে এখানে, ঠিক আছে। আচ্ছা দেখো অ্যালুমিনিয়ামের যে হাইড্রাইড বলতে দেখো AlH3, বুঝতে পারছো? এটাকে বলা হয় তোমাদের অ্যালেন। আচ্ছা এই যে অ্যালুমিনিয়ামের এই যে হাইড্রাইড, এরা না পলিমার রূপে অবস্থান করে। এটা কি রূপে অবস্থান করে বলো তো? পলিমার কি তোমাদের ক্লাস 12-এ আছে, যাই হোক, পলিমার রূপে এরা অবস্থান করবে, এবং পলিমার রূপে অবস্থান করবে। এটাকে আমরা এইভাবে লিখে থাকি AlH3, বাইরে লিখছি দেখো X, এবং এটাই হচ্ছে আমাদের পলিমার, এবং এটা তোমার কোটিন হয়। এখান থেকে কি প্রশ্ন আসতে পারে? এর মধ্যে কি থাকে? এর মধ্যে তোমার থাকে AlH, এই একটা সেতু বর্তমান থাকে, AlH, এই একটা সেতু বর্তমান থাকে। শেষের একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আমি লেখাতে যাচ্ছি, এটা হচ্ছে তোমার লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের সঙ্গে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড কী করে তৈরি করব? দেখো আমরা এখানে লিথিয়াম হাইড্রাইড নিয়েছি, তার সঙ্গে নিয়েছি দেখো AlCl3, ঠিক আছে। এরা রিয়াকশন করবে, কি তৈরি হবে? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড H4, এটা তৈরি করবে। বোঝা গেছে? আচ্ছা এর সঙ্গে এটাকে আমরা বলবো, এটা হচ্ছে তোমার শক্তিশালী বিজারক পদার্থ। এটার ইউজ আমরা অর্গানিক কেমিস্ট্রিতে দেখতে পাবো। আর এখানে সাইড প্রোডাক্ট কি দেখতে পাবো? সাইড প্রোডাক্ট হিসেবে LiCl। আচ্ছা এটা ইথার মাধ্যমে রিয়াকশনটা হয়, এখানে রিয়াকশনটা এখানে হতে থাকে। আর একটা জিনিস মনে রাখবে, এটা হচ্ছে একটা হাইড্রাইড, এবং এটা হচ্ছে আমাদের জটিল হাইড্রাইড। তাহলে আমাদের ভিডিও আজ পর্যন্ত এখানেই শেষ। হ্যাঁ, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। যেটা পড়ালাম সেটা ভালো করে পড়ো, খাতায় নোট করে নাও, প্রতিটা জিনিস ভালো করে পড়াশোনা করো এবং রেজাল্ট ভালো করো।